তো আমরা একটু লেখালেখি করি, এখানে দেখি ওয়েব রিসার্চটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ওয়েব রিসার্চটা কি। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তো ওয়েব রিসার্চ আলটিমেটলি ওয়েবসাইটকে রিসার্চ করা। এখন একটা ওয়েবসাইট তো আমরা জানি এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে তথ্য আছে। ঠিক আছে, তথ্য আছে এবং এই প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণ করা যায়, সেবা প্রদান করা যায়, এবং বিভিন্ন ওয়েবসাইট এমন থাকে যেখান থেকে আমরা সেবা কেনা বেচা করতে পারি, পণ্য কেনা বেচা করতে পারি, এবং অনলাইনে আলটিমেটলি যা আছে সবই তো ওয়েবসাইট, তাই না? তথ্য যাই বলি, আর আলটিমেটলি আমরা যে মাধ্যমটা ব্যবহার করি এই ওয়েবসাইট গুলোকে বের করতে, খুঁজতে, সেই মাধ্যমগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তো আমাদের এই ওয়েবসাইট বা আমাদের যে কাঙ্ক্ষিত তথ্য, এই তথ্যগুলোকে খুঁজে পেতে আমরা যে মেথডটা ব্যবহার করি সেই মেথডটাকে বলা হচ্ছে রিসার্চ। ঠিক আছে, রিসার্চ অর্থ হচ্ছে গবেষণা, অনুসন্ধান বা তদন্ত। এখানে আমাদের রিসার্চের আগে আমরা একটু আসি সার্চ করা। ঠিক আছে, এই সার্চ বা রিসার্চ, এই গবেষণা, অনুসন্ধান বা তদন্ত, এটা আসলে কেন করার প্রয়োজন পড়ে? এটা আমাদের করার প্রয়োজন পড়ে যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট কোনো একটি স্পেসিফিক টপিকের উপরে তথ্য অনুসন্ধানের কাজ দেয়। আমাদেরকে যখন বলে যে আমার এই টপিকের উপরে, এই পেশার উপরে লোক, বা এই টপিকের উপরে ওয়েবসাইট, বা এই লোকেশন থেকে এই তথ্য, এরকম একটা স্পেসিফিক কিওয়ার্ড ধরে যখন আমাকে বলে এই কিওয়ার্ডে এই তথ্য আছে, এই তথ্যগুলো আমার লাগবে, তো ঠিক তখন তার এই চাহিদা মানে পূর্ণ করতে, তার যে নিশ প্রয়োজনগুলো আমার পূর্ণ করতে যে রিসার্চ, যে অনুসন্ধান চালাইতে হয়, কারণ তার তথ্যগুলো তো আসলে আমি অনুসন্ধান বা গবেষণা না করলে পাবো না, তাই না? তার তথ্যগুলোকে শুধু অনুসন্ধান না, আমি চাইলে পরেই যে কোনো তথ্য নিতে পারি না। আমার তথ্যকে বিচার করে দেখতে হয় যে এই তথ্যগুলো আদৌ আমার ক্লায়েন্টের কাঙ্ক্ষিত তথ্য কিনা। ঠিক আছে, বিচার করার পরে নিতে হয়। এই জন্য এই তথ্যগুলো আলটিমেটলি আমরা পেয়ে থাকি বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, এবং যেহেতু এগুলো খুঁজে পাওয়ার পরে ক্লায়েন্টের তথ্যের সঙ্গে যাচাই করতে হয়, বিচার করতে হয় যে আদৌ এগুলো নেওয়ার যোগ্য কিনা। হ্যাঁ, তো এই বিচারেই মূলত ওয়েবসাইট রিসার্চটা হচ্ছে আমাদের করা হয়ে থাকে, এবং এটাকে বলা হয় ওয়েবসাইট রিসার্চ, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়ালি তথ্যকে যাচাই করে, বিচার করে, তারপরে তথ্যগুলোকে সংগ্রহ করে থাকি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। ঠিক আছে, এই ওয়েবসাইট রিসার্চটা করতে গেলে আমাদের কি অনলাইনে থাকতে প্রয়োজন হয় না? এক্স্যাক্টলি, আমাদের কিন্তু এখানে অনলাইনে থাকার প্রয়োজন আছে। আপনাদের হয়তো মনে হইতে পারে যে আরে স্যার এটা কি বলার কিছু আছে, এটা একটা সিলি জিনিস, এটা অনলাইনে থাকতে হবে, এটা আমরা জানি। তো আমরা একটা বিষয় জেনেছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে টার্ম, তাই না? তো ওয়েব রিসার্চ যেমন একটা টার্ম কাজের, ঠিক তেমনি আমাদের এই ওয়েব রিসার্চকে আরো কয়েকটা টার্মে চেনা যায়, বা আরো কয়েকটা নামে আমরা চিনতে পারি। সেটা হচ্ছে রিসার্চ। তো ওয়েবসাইট রিসার্চের যে কাজটা, এটা কি আসলে অনলাইনে করা হয় না? এটা কিন্তু অনলাইনে করা হয়। ঠিক আছে, আপনারা চেষ্টা করেন আমার কথার সাথে সাথে চ্যাট বক্সে রেসপন্স করার। ওকে, আচ্ছা, এছাড়া আমরা এটাকে আরো একটা টার্মে চিনবো সামনে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইন্টারনেট রিসার্চ। কারণ দেখেন, আমাদের এখানে কিন্তু অনলাইনের পাশাপাশি, মানে যেটাই বলি, আমরা ইন্টারনেটে যত কিছুই রিসার্চ করি, মানে ওয়েবসাইট রিসার্চ করি আর যাই করি না কেন, এর জন্য আমাদের অনলাইনে থাকতে হয় এবং প্রয়োজন হয় ইন্টারনেট। তাই এই ওয়েব রিসার্চ বা ওয়েবসাইট রিসার্চের যে কাজটা, এটা আলটিমেটলি আরো দুটো নামে পরিচিত, সেটা হচ্ছে অনলাইন রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ নামে। বুঝতে পেরেছেন সবাই? এবং এই দুটো সিমিলার টার্ম, ঠিক আছে, বাট আমাদের মেইন টার্মটা কি? মেইন টার্ম কি অনলাইন রিসার্চ? না। ইন্টারনেট রিসার্চ? না। মেইন টার্মটা হচ্ছে ওয়েব রিসার্চ, মানে ওয়েবসাইট কে কি করা, অনুসন্ধান করা, গবেষণা করা, তদন্ত করা যে আদৌ এই ওয়েবসাইটে তথ্যগুলো আছে কিনা। ঠিক আছে, যেহেতু এই ওয়েবসাইট রিসার্চের জন্য যে ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হয়, সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এইটা। তো প্রচলিত কথায় অনেক কিছু প্রচলন ঘটে যায় না, ঠিক তেমনি এই ওয়েব রিসার্চ টার্মটা অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে অনলাইন রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চ নামেও পরিচিত, এবং এই টপিকের উপরে গিগ বা অনেক অ্যাক্টিভ স্কিল গুলো আছে। ঠিক আছে, আমরা অনলাইনে গেলে এ সম্পর্কে তথ্য পাবো, এটা আমরা ইনশাল্লাহ সামনে পাবো। যাই হোক, তো আমরা জানতে পারলাম আসলে ওয়েব রিসার্চটা কি। এই যেখানে ওয়েব রিসার্চটা কি আমরা জানতে পারলাম সবাই।
অনলাইন রিসার্চ, ইন্টারনেট রিসার্চ। ধন্যবাদ। এবার আমরা এখানে আরো একটা টার্ম সম্পর্কে জেনেছি, যেটা আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। সেই টার্মটা কি? সেই টার্মটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড সম্পর্কে তো আপনারা অনেকে ধারণা রাখেন। হ্যাঁ, কিওয়ার্ডের সহজ সাধারণ স্বাভাবিক একটা সংজ্ঞা হচ্ছে আমরা যা সার্চ করি, আমাদের যা প্রয়োজন সেটাই কিওয়ার্ড। ঠিক আছে? এখন আপনাদের অনেকের চিন্তায় এটা আছে যে কিওয়ার্ড হচ্ছে ওই সমস্ত শব্দ যেগুলো আমরা অনলাইনে লিখে সার্চ করি। না, দ্যাটস নট হোয়াট কিওয়ার্ড ইজ। কিওয়ার্ড হতে পারে আপনার বলা গোপন কোনো তথ্য, ঠিক আছে, যেটা অন্য কেউ জানতে চায়, এটা মুখে মুখে বলাও হতে পারে। ঠিক আছে? কিওয়ার্ড হইতে পারে এমন কোন একটা মূল শব্দ বা এমন কোন মূল বাক্য, ক্যারেক্টার, সিম্বলস যেটা আপনার অন্য কোনো প্রয়োজনে লাগবে। ঠিক আছে? সেটা হতে পারে কোনো পাসওয়ার্ড, কোনো সিকিউরিটি কোড, সামথিং। হ্যাঁ, এছাড়া কিওয়ার্ড হতে পারে যে আপনি আজকে বাজারে গিয়ে কি খাবেন, কি কিনবেন, এগুলো আপনার কিওয়ার্ড হইতে পারে। ঠিক আছে? এটা ছিল সহজ সাধারণভাবে বোঝানোর কিছু টেকনিক, সরি, বোঝানোর কিছু বিষয়। হ্যাঁ, আমি এটাকে একটু সংজ্ঞায়িত করে বলার চেষ্টা করি। ঠিক আছে? কিওয়ার্ড নিয়ে আপনারা কিন্তু স্টাডি করবেন। এখন আপনাদের স্টাডি টাস্ক দুটো থাকবে, খাতায় লিখে ফেলেন। সেটা হচ্ছে ওয়েব রিসার্চ, একটা স্টাডি টাস্ক যে ওয়েব রিসার্চ কি আমি বলে দিচ্ছি, বাট নিজেও রিসার্চ করবেন। এবং আরেকটা হচ্ছে কিওয়ার্ড কি, লিখে সার্চ করলে হাজার হাজার আর্টিকেল পেয়ে যাবেন। এবং আমার কাছে যে ওহি নাজিল হয়েছিল তা না, আমিও কিন্তু পড়ে পড়েই জেনেছি। তো আপনারা অবশ্যই স্টাডি করবেন, কারণ একজন শেখানো আর নিজে পড়ে উপলব্ধি করা, আত্ম উপলব্ধি হচ্ছে বড় জিনিস। ঠিক আছে? তো আত্ম উপলব্ধি প্রয়োজন, এটা আপনারা নিজেরাও করবেন, স্টাডি করবেন। আচ্ছা, তো আমরা কিওয়ার্ডে আসি। কিওয়ার্ড হলো, আমি খুব সহজ স্বাভাবিক ভাবে বলার চেষ্টা করছি, সংজ্ঞাটা খুব খুব ক্লিন ওয়েতে রেকর্ডিং এ থাকবে। তাই প্লিজ এটা মেক শিওর করবেন যে রেকর্ডিংটা প্লিজ স্টপ করে করে দেখেন এবং বোঝা এবং আপনার মনে রাখা এক জিনিস না, তাই বোঝার চেষ্টা করবেন। মনে আপনি পরেও করে নিতে পারেন ভিডিও পজ করে করে। তো কিওয়ার্ড হলো এমন একটি শব্দ বা একগুচ্ছ শব্দ, হ্যাঁ, যা একটি আর্টিকেল বা কোনো একটা ওয়েব পেজের মূল বিষয়বস্তুকে নির্দেশ করে। ঠিক আছে? সেটা হতে পারে আপনি জানতে চাচ্ছেন এমন কোনো বিষয়বস্তুকে, বা আপনি সংগ্রহ করতে চাচ্ছেন এমন কোনো তথ্যকে নির্দেশ করে, তখন সেটাকে কিওয়ার্ড বলে। ঠিক আছে? আমি যদি আরেকটু এলাবোরেট করে বলতে চাই, তাহলে বলা যায় কিওয়ার্ড হচ্ছে সেই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা ব্যবহার করে কোনো একজন ব্যক্তি গুগল বা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তার কাঙ্ক্ষিত পণ্য, সেবা বা তথ্য অনুসন্ধান করে থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে কিওয়ার্ড। এবং কিওয়ার্ডের সহজ সাধারণ সংজ্ঞা যেমনটা বললাম, আমরা যা সার্চ করি তাই কিওয়ার্ড। ঠিক আছে? আর যেহেতু আমরা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আমাদের কাজ হচ্ছে রিসার্চ করা অনলাইনে, তো সেক্ষেত্রে আমরা অনলাইনে যা লিখে সার্চ করি, সে ক্লায়েন্টের জন্য হোক, নিজের প্রয়োজন হোক, এটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝতে পারলেন কিওয়ার্ড কি জিনিস? আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কিওয়ার্ডের প্রকারভেদ সহ। ঠিক আছে? তো আমি যদি এখানে সার্চ করি, ধরেন কফি লিখে, কফি লিখে সার্চ করলাম। ঠিক আছে? এখন এই যে সার্চ করে দিছি কফি, ধরেন আমি তৈরি করতে চাচ্ছি যে কিভাবে কফি তৈরি করা, সরি, আমি জানতে চাচ্ছি কিভাবে কফি তৈরি করা যায়। এখন এই বিষয়টা জানতে হলে কি আমার গুগলে সার্চ করতে হবে? আমি রান্না করতে জানি না। হ্যাঁ, তো এখন আমি গুগলে সার্চ করলাম কফি, এবং কফি কিন্তু আমি জানতে চাচ্ছি যে টপিকটা, সেই মূল শব্দটা হচ্ছে কফি। এবং আমরা শুরুতেই জেনেছি যে কিওয়ার্ড হলো এমন একটা শব্দ যা মূলত একজন ব্যক্তিকে, সরি, একজন ব্যক্তির চাহিদাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সে ব্যক্তি কি জানতে চাচ্ছে সেটাকে, সেটা হতে পারে কোন একটা ওয়েব পেজের মূল আর্টিকেল। তো এখন আমি এমন একটা আর্টিকেল চাচ্ছি যে আর্টিকেলে বলা আছে কফি কিভাবে তৈরি করে। তো আমি শুধুমাত্র কফি লিখে দিলাম। কফি লিখে দেওয়ার পর আমার এখানে আসছে রেজাল্ট অ্যাবাউট কফি, বেভারেজ, হেন তেন অনেক কিছু, কত অনেকগুলো ছবি চলে আসলো, কফির অরিজিন চলে আসছে, কোথায় কোথায় কেমনে কি হয়, কফির টেস্টের ব্যাপারে। হ্যাঁ, তারপরে নিচে আসলে পরে আমি হয়তো এই যে অরিজিন, টাইপ, ইউজ, হিস্টোরি, ফ্যাক্টস, অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, কফি কি আমার স্বাস্থ্যের জন্য ভালো কিনা, হ্যাঁ, অনেক আড্ডম বাড্ডম ঘোড়ার ডিম চলে আসছে। বাট আমি তো এটা চাচ্ছি না ভাই, তাই না? আমি চাচ্ছি জানতে যে কফি ভাই আসলে কেমনে বানায়। তো এই কফি রন্ধন প্রণালী বা প্রস্তুত প্রণালী জানতে হলে, প্রক্রিয়া জানতে হলে আমার জাস্ট কফি লেখাটা জরুরি না, আমার এখানে আরো খানিকটা অ্যাড করতে হচ্ছে। সেটা হচ্ছে how to make a cup of coffee। হ্যাঁ, how to make a cup of coffee। হ্যাঁ, যখন আমি গুগলকে লিটারলি ইন্ডিকেট করে দিব যে আসলে আমি কি চাচ্ছি, তাকে বোঝাই দিব। হ্যাঁ, একটা ওয়ার্ড না, বরং এই আমার চাহিদাটা গুগলকে বোঝাইতে একটা ফ্রেজও প্রয়োজন হতে পারে। তো যখন আমি একটা শব্দের সাথে
বা সরি একটা শব্দ বা একগুচ্ছ শব্দ দ্বারা নিজের মনের ভাব গুগলকে প্রকাশ করতেছি, এবং এই শব্দ বা শব্দগুচ্ছ যখন আমার চাহিদাকে রিপ্রেজেন্ট করতেছে মার্কেট প্লেস বা কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে, তখন এইটা পুরোটা একটা কিওয়ার্ড হয়, অথবা কোনো একটা শব্দ হচ্ছে তখন একটা কিওয়ার্ড। এখন দেখেন যেহেতু আমি ফ্রেজ আমার মেইন কিওয়ার্ডের সঙ্গে একটা পুরা ফ্রেজ যুক্ত করছি, তখন দেখেন আমার পুরা মেজারমেন্ট, এই যে মেজার ইওর কফি, তারপরে এখান থেকে শুরু করে এই যে ঢালা পর্যন্ত পুরা প্রণালী দিয়ে দিছে, এবং আমি হয়তো এখানে গেলে পরে ভিডিও পেয়ে যেতে পারি। এছাড়া হয়তো আমি এখন ভিডিওস বা একটু নিচের দিকে আসলে যে দেখেন কফি প্রস্তুত করার ভিডিও এখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখলেন কিওয়ার্ড গুলো আসলে কেমনে কাজ করে। এবং এখানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বা জানতে চাই যে দেখেন এখানে আমার পুরো ফ্রেজের মধ্যে মূল শব্দ কোনটা বলতে পারবেন, মেইন কিওয়ার্ড কোনটা? আমরা যে সংজ্ঞার মধ্যে বললাম যে একটা শব্দ বা একগুচ্ছ শব্দ, এই একটা শব্দ বা একগুচ্ছ শব্দ সবগুলা কিন্তু কিওয়ার্ড না, ঠিক আছে? সবগুলা মিলে একটা কিওয়ার্ড হতে পারে, আবার নাও হতে পারে। তো এখানে আমাদের মেইন কিওয়ার্ডটা কি? আমি যদি এখন লিখে সার্চ করি হাউ টু মেক এ কাপ অফ, তাহলে কাপ অফ কি বানাইতে হবে? কফি, টি, হ্যাঁ, মিল্কশেক কি বানাইতে হবে? এর কোনো আইডিয়া নাই, বাট এখানে আমি আইডিয়া দিয়ে দিছি এই যে এটা দিয়ে। তো এখানে ধন্যবাদ রেসপন্স করার জন্য। এখানে মেইন কিওয়ার্ডটা হচ্ছে কফি, ঠিক আছে? তো কিওয়ার্ডের মধ্যে যে এই পার্থক্যটা হচ্ছে আমরা যদি ইন্ডিকেট করতে চাই, তাহলে এখানে দুই ধরনের কিওয়ার্ড আছে। একটা হচ্ছে হেড টার্মস কিওয়ার্ড, হেড টার্মস কিওয়ার্ড হচ্ছে মূল শব্দ। আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যখন মূল শব্দের সাথে একগুচ্ছ শব্দ সংযুক্ত হয়, তখন ওই পুরো কিওয়ার্ডটাকে একত্রে লং টেল কিওয়ার্ড বলা হয়। বুঝতে পারছেন কেন লং টেল বলে এটাকে, আর কেন হেড টার্মস বলে এই একটা শব্দকে? আচ্ছা, এবং এই হেড টার্মস এর আগে বা পরে দোনো জায়গায়, অথবা এই হেড টার্মস কিওয়ার্ড আমাদের মাঝ বরাবরও বসতে পারে এই লং টেইলের মধ্যে। বুঝতে পারলেন? তো যখন আমাদের মূল শব্দের সঙ্গে একগুচ্ছ শব্দ সংযুক্ত হয়, তখন ওই সবগুলো শব্দ মিলে আমাদের মূল শব্দকে একত্রে লং টেল কিওয়ার্ড বলে। এবং শুধুমাত্র আমাদের যে মূল শব্দটা সেটাকে বলে হেড টার্মস কিওয়ার্ড। ঠিক আছে? এই হচ্ছে কিওয়ার্ডের সংজ্ঞা। এবং সহজ সাধারণ ভাষায় কিওয়ার্ড হচ্ছে ওই সমস্ত শব্দ যা আমাদের চাহিদাকে প্রকাশ করে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আপনারা কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড কত প্রকার এটা বুঝতে পারলেন? এবং আমাদের ওয়েব রিসার্চ কি সেটা বুঝতে পারলেন? তাহলে আমি প্র্যাকটিক্যালের দিকে চলে যেতে পারি। ওকে, এবার আমরা একটু চলে আসি হচ্ছে আমাদের ক্লায়েন্টের চাহিদায়, যে এখানে আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে কেমন চাহিদা রাখবে, ঠিক আছে, বা আমাদের কাছে কেমন রিকোয়ারমেন্ট রাখবে এই কাজটা শেখার এই কাজটা করার জন্য। ঠিক আছে? ক্লায়েন্ট কিভাবে আমাদের কাছে কাজটা চাইবে, যে আমাকে এটা করে দাও, এটা খুঁজে দাও, হেন তেন এরকম। তো এখানে ক্লায়েন্ট আমাদের কাছে তথ্যগুলো চেয়ে থাকবে ঠিক এইরকম একটা ফরম্যাটে। হ্যাঁ, ক্লায়েন্ট হ্যাজ রিকোয়েস্টেড ওয়েব রিসার্চ রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা একটু সাইডে রাখি। আচ্ছা, আমি একটু বড় করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা পড়তেও পারতেছেন। হ্যাঁ, তো আমরা যদি একটু প্যারাগুলোকে আলাদা করে নিই তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তো এখানে ক্লায়েন্ট বলেছে ফর মাই প্রজেক্ট, আমার কাজের জন্য I need information on 30 female entrepreneurs. ঠিক আছে? আচ্ছা, entrepreneur doctors based in New York. For my project, আমার কাজের জন্য আমার তথ্য লাগবে 30 জন নারী উদ্যোক্তাদের, যাদের পেশা হবে কি ডক্টর, বেসড ইন নিউ ইয়র্ক। তাদের অবস্থান থাকতে হবে কোথায়? নিউ ইয়র্কে থাকতে হবে তাদের অবস্থান। ওকে, আচ্ছা, they should have a minimum of 20,000 followers on Instagram. তাদের থাকতে হবে মিনিমাম সর্বনিম্ন 20,000 ফলোয়ার, হ্যাঁ, 20,000 অনুসরণকারী থাকতে হবে তাদের কোথায়? সে কিন্তু প্ল্যাটফর্মের নামটাও এখানে বলে দিয়েছে কোন প্ল্যাটফর্মে থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম প্যারা থেকে কি বুঝলাম? ক্লায়েন্টের কোন ধরনের তথ্য চাই এটা বুঝতে পারছি নাকি? হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমরা প্রথম প্যারা থেকে জানতে পারলাম ক্লায়েন্ট আসলে কোন ধরনের ব্যক্তিদের চাচ্ছে, কোথা থেকে চাচ্ছে, কোন পেশার মানুষদের চাচ্ছে, এবং তাদের ক্যাটাগরিটা কেমন হবে, এবং তাদের লিঙ্গ, জেন্ডার ডিফারেন্সিয়েট করে দিছে এখানে। আচ্ছা, বেশ ভালো কথা আমাদেরকে বোঝাই দিছে যে বাবু আমাকে এই ক্যাটাগরির লোক, এরকম লোকেদের খুঁজে দাও।
বেশ ভালো কথা। এরপরে আমরা দেখি যে এই সমস্ত লোকেদের তো আমি খুঁজলাম, খুঁজে ফেললাম, ঠিক আছে, বাট নিবটা কি, কোন তথ্যগুলো আসলে তাদের থেকে আমার সংগ্রহ করতে হবে, এটা তো আমাকে বলে দেয়নি এখনো। এটা জানতে গেলে বাকিটুকু করতে হবে, চলেন পড়ে ফেলি। বাকিটুকু আছে এখানে, আই রিকোয়ার দেয়ার, আমি কোন ধরনের তথ্য চাচ্ছি তাদের থেকে, দেয়ার ফার্স্ট এন্ড লাস্ট নেমস, ঠিক আছে, তাদের নামের প্রথম এবং শেষ অংশ, ঠিক আছে, ফার্স্ট এন্ড লাস্ট নেম। একটু এটা আমি বোঝাচ্ছি, আগে পুরো রিকোয়ারমেন্টটা পড়ি। আচ্ছা, এটা হচ্ছে পুরো তাদের নামটা চাচ্ছে, তো তাদের নাম যদি পার্থক্য ভাগ থাকে তাহলে তাদের নামের প্রথম অংশ এবং শেষ অংশ চাচ্ছে। এই প্রথম শেষ অংশ কোনটুকু হবে আমি বোঝাচ্ছি একটু পর। এরপরে দেখেন এখানে লেখা ইনস্টাগ্রাম ইউআরএল অর হ্যান্ডেলস। তো এখানে ইনস্টাগ্রাম ইউআরএল অর হ্যান্ডেল বলতে মূলত তাদের প্রোফাইল লিংককে বোঝায়, ঠিক আছে। এরপরে আইদার উভয়, তাদের ইমেল, দেয়ার ইমেল এন্ড আইদার ইমেল অর ওয়েবসাইট ডিটেলস। এখানে অর বলতে বোঝাচ্ছে ইমেল অথবা ওয়েবসাইটের ডিটেলস একটা দিলেই হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, তো একটা দিলেই হলো বলতে আপনাদের দুটো সেকশন নিয়ে অ্যাভেলেবেল রাখতে হবে, পাইলে অবশ্যই দিবেন, না পেলে যে কোনো একটা দিলেই হচ্ছে। দেন এরা বলছে হয় ইমেল না হলে ওয়েবসাইট, যে কোনো একটা দিলেই হবে, এখানে বলে দিছে। বাট তারপরে দেখেন কি বলছে, ইফ অ্যান ইমেল ইজন্ট অ্যাভেলেবল, যদি একটা ইমেল কি না থাকে, হ্যাঁ, উপস্থিত না থাকে, এ ওয়েবসাইট লিংক ইজ রিকোয়ার্ড। তার মানে এখানে কি বোঝালো, ইমেল না পেলেও ভাই সমস্যা নেই, ওয়েবসাইট লিংক ইজ রিকোয়ার্ড, ওয়েবসাইট লিংকটা ভাই থাকতেই হবে, আমাকে দিতেই হবে এটা, ঠিক আছে। তাহলে চাহিদাটা বুঝছেন কি চাচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট চাচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের নাম, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক, তাদের ইমেল অথবা ওয়েবসাইট চাচ্ছে, এবং এটাও বলে দিছে ইমেল যদি আমি নাও পাই ওয়েবসাইটের লিংক মাস্ট পাইতেই হবে আমার, ঠিক আছে। ওয়েবসাইট না পেলে ওই লোকের তথ্য নেওয়া যাবে না। এছাড়া এখানে চাওয়া হয়েছে এবং ক্লায়েন্ট ইফ অথবা প্রায়োরিটি দেয় নাই এমন কোন তথ্য ব্যতীত যদি কোনো তথ্য না পায়, প্রায়োরিটি দেয় নাই বলতে এখানে বলা হয়েছে ইমেল হচ্ছে অপশনাল, অর্থাৎ ইমেল অ্যাভেলেবেল না থাকলেও সমস্যা নাই, ওয়েবসাইট লাগবেই। এরকম তথ্য ছাড়া যতগুলো তথ্য চেয়েছেন তার মধ্যে কোনো একটা যদি মিসিং হয় আপনি সেই ব্যক্তির তথ্য নিতে পারবেন না, বরং অন্য ব্যক্তির তথ্য নিতে হবে। এখানেই আসে ওয়েব রিসার্চ, অর্থাৎ এই ব্যক্তিরা আদৌ ডক্টর কিনা, তারা কি এন্টারপ্রেনার, কোনো উদ্যোক্তা কিনা, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কি করতে হবে, যাচাই করতে হয়। ওকে, এছাড়া তাদের যে ফলোয়ার্স 20,000 আছে কিনা, এগুলো আমাদের যাচাই করতে হয়। এর জন্যই মূলত এই টপিক গুলোকে বলে হচ্ছে কি ওয়েব রিসার্চ। অর্থাৎ এখানে তথ্য অনুসন্ধান করে তো আমি ঠিকই ফিমেল ডক্টর পেয়ে যাব, নিউ ইয়র্কের ফিমেল ডক্টর পেয়ে যাবো, বাট তারা এন্টারপ্রেনার কিনা, তাদের ফলোয়ার এমন আছে কিনা, এইগুলো হচ্ছে যাচাই করার বিষয়। তাদের ওয়েবসাইট লিংক থাকলো কিনা, এইগুলোই মূলত রিসার্চ করতে হয়, তথ্যকে বিচার করে তুলনা করতে হয়। এবং আমাদের এই তথ্য বিচার করে বের করার বা অনুসন্ধান করে যে বের করার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটা ফাইনাল টার্ম আছে, সেই ফাইনাল টার্মটাকে কি বলে, এটা ওয়েব রিসার্চ এর উপরে, মানে এই ক্যাটাগরির মধ্যে আবার ওয়েব রিসার্চ করে, সেটা হচ্ছে ডাটা মাইনিং। ডাটা মাইনিং, ঠিক আছে। ডাটা মাইনিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে তথ্যকে অনুসন্ধান করে বিচার করে বের করা হয়, সংগ্রহ করা হয়, অর্থাৎ তথ্যকে অনুসন্ধান করে সংগ্রহ করার প্রক্রিয়াটাই ডাটা মাইনিং, ঠিক আছে। আর রিসার্চ, ওয়েব রিসার্চ হচ্ছে তথ্যকে তদন্ত করা, অনুসন্ধান করা, ঠিক আছে। ডাটা মাইনিং নামটা এসেছে, যেমন মাইনিং বলতে আপনারা কি বোঝেন, ওই কোল মাইন থাকে, অয়েল মাইন থাকে, হ্যাঁ, যেখানে ঘুরে ঘুরে খনিজ সম্পদ গুলোকে উদ্ধার করা হয়, ঠিক আছে। ঠিক তেমনি আমরা এখানে কি করছি, আমরা এখানে তথ্যের জন্য অনুসন্ধান চালাচ্ছি, তথ্যকে খুঁড়ে বের করতেছি, কোথায় কোথায় আছে বিচার করতেছি, যাচাই করতেছি, তারপর অনুসন্ধান করছি। এই জন্য এই টার্মটাকে ডাটা মাইনিং নামেও ডাকা হয়, এবং ডাটা মাইনিং হচ্ছে মেইন টার্ম। ডাটা মাইনিং এর মধ্যে আরো কয়েকটা কাজ আছে যেটা আমরা নেক্সট ক্লাসগুলোর মধ্যে পাবো। আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে যাই। আচ্ছা, তো এখন এখানে আমরা জেনে গেলাম ক্লায়েন্ট কোন ধরনের লোকেদের চাচ্ছে এবং তাদের থেকে কি তথ্য চাচ্ছে। এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম সম্পর্কে একটু বুঝি। এটা এরকম যে আমার এখানে নাম থাকলো, মোহাম্মদ জামিল হোসাইন, হ্যাঁ। তো এখন এন্টার নিচে আসলাম, এখানে একটা টার্ম আছে ফার্স্ট নেম, আর একটা হচ্ছে লাস্ট নেম।
লাস্ট নেম। তো এখানে ফার্স্ট নেম কোনটুকু, লাস্ট নেম কোনটুকু? এখানে ফার্স্ট নেম হচ্ছে মোহাম্মদ জামিল, আর লাস্ট নেম হচ্ছে হোসাইন। ঠিক আছে, তো এখানে যদি ধরেন 10টা নামের 10টা শব্দ থাকতো, তারপরেও সর্বশেষ শব্দটা সবসময় হচ্ছে লাস্ট নেম। এবং নামের ক্ষেত্রে আরো একটা বিষয় অ্যাড হয়, সেটা হচ্ছে সারনেম। সারনেম, হ্যাঁ, সারনেমটাও কিন্তু হোসাইন। অনেকে মনে করেন সারনেম হয়তো পারিবারিক পদবি বা বংশগত পদবি, না, এখানে সারনেমটা হচ্ছে সবসময় শেষ শব্দ, অর্থাৎ লাস্ট নেমেরই আর একটা সিনোনিম হচ্ছে সারনেম। ওকে, ক্লায়েন্টরা অনেক সময় লাস্ট নেম না দিয়ে সারনেম লিখে রাখেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শেষ নামটা দিতে হবে, শেষ শব্দটা দিতে হবে। ওকে, আর ফার্স্ট নেম সবসময় হবে শেষ শব্দ বাদে যতগুলা নাম থাকে সবগুলা। আর এখানে আপনার যদি দুটো নাম থাকে, তাহলে একটা নাম ফার্স্ট নেম আর একটা নাম লাস্ট নেম। যদি 3টে 4টে 5টা 10টা যতগুলোই থাকুক, নামের সর্বশেষ শব্দটা হচ্ছে লাস্ট নেম অথবা সারনেম, এবং বাকিগুলো হচ্ছে ফার্স্ট নেম। এখানে আপনারা অনেক সময় কনফিউজ থাকবেন যে ভাই আরো একটা টার্ম তো আছে, সেটা কি? সেটা হচ্ছে মিডল নেম। তো আপনাদেরকে বলি, যখন সরকারি নথিভুক্ত তথ্য কোনো প্রতিষ্ঠান, কোন কোম্পানি বা কোথাও এক্সাম রেজিস্ট্রেশন হইলে, সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এই 3টা সেকশন ফিল আপ করতে হয়। ইন কেস যদি আপনার মিডল নেম না থাকে, ওটা অপশনাল থাকে, মিডল নেম না দিলেও চলে। কিন্তু আপনাদের এটা জানতে হবে যে আমরা কিন্তু কোনো তথ্য নিবন্ধন করছি না। নিবন্ধন করছি না সংগ্রহ করছি বলেন তো? তথ্য সংগ্রহ করছি। তো অনলাইনে যখনই আমরা তথ্য সংগ্রহের কাজগুলো করি, আমাদের মিডল নেম বা এই ধরনের টার্ম থাকে না, আমাদের থাকে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম আর সারনেম, এগুলো থাকে। এবং কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন শুধুমাত্র একটি নামই অবশিষ্ট থাকে। যেমন এখানে আমি যদি এটা ডিলিট করে দিই, হ্যাঁ, এখানে শুধুমাত্র হোসাইন নামটা অ্যাভেলেবেল থাকলো, আর কোন নাম নেই, শুধু হোসাইন, দ্যাটস ইট। হোসাইন কি হোসাইন? ডক্টর হোসাইন, ডিআর হোসাইন। এখন ক্লায়েন্ট ডক্টর দিয়ে সাজেস্ট করতে বলছে, তখন পদবি কখনোই কোনোভাবে নেওয়া সম্ভব না, নেওয়া যাবে না, শুধুমাত্র নাম নিতে হয়। সেক্ষেত্রে ফার্স্ট নেমটাই ওই শুধু হোসাইন দিয়ে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেমটা শুধুমাত্র হোসাইন দিয়ে ফিল আপ করতে হবে, এবং বাকি দুটো এরিয়া ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, কারণ নামের যতটুকু থাকবে ঠিক ততটুকুই আপনার নিতে হবে, এবং নামের যোগ্যতার বিচারে কাউকে নেওয়া না নেওয়ার কোনো প্রসঙ্গ থাকে না। কারণ এরকম কোনো বিষয় এখানে নাই যে শুধুমাত্র একটা নাম থাকলে ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ঠিক তেমনই নাম সংগ্রহের ক্ষেত্রে তার একটা নাম থাকলে আপনি একটাই ফিল আপ করবেন ফার্স্ট নেমে, বাকি দুটো সেকশন ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা কি নেম ক্রাইটেরিয়া গুলো বুঝছেন? বিষয়গুলো কিভাবে হয়ে থাকে একটু চ্যাট সেকশনে জানাবেন, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু শেষ করি এটা। এরপরে আমাদের এখানকার রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে, কিওয়ার্ড গুলোকে আলাদা করতে হবে। তা কেমনে চলেন একটু দেখি। কিওয়ার্ড এখানে চলেন, একটু পড়ি আবার, হ্যাঁ। I need information on 30 female entrepreneur, হ্যাঁ। এখন এখানে ভাই 30 ফিমেল entrepreneur বলছে, তাহলে এখানে কিওয়ার্ড গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। এন্টারপ্রেনর, উদ্যোক্তা কি সবসময় নারী হয়, নাকি নারী পুরুষ যে কেউ হতে পারে বলেন তো? হ্যাঁ, দে ক্যান বি বোথ। তো এখন এইখানে আমাদের ফিমেল ইন্ডিকেট করে দিছে, তার মানে কি ফিমেল একটা এক্সট্রা কিওয়ার্ড, কারণ তার কি তাহলে নারী পুরুষ যে কোনো হলেই হবে? নাকি সে বলছে যে ভাই আমার এইটাই লাগবে, আমার নারীই লাগবে, হ্যাঁ, আমার মহিলাদেরই লাগবে? তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কিওয়ার্ড ধরতে পারি, সেটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, এন্টারপ্রেনর আমাদের কোনো কিওয়ার্ড না, এন্টারপ্রেনর হচ্ছে রিসার্চ টপিক। আমাদেরকে যাচাই করতে হবে যে ওই মহিলা আদৌ কি এন্টারপ্রেনর কিনা, উদ্যোক্তা কিনা, ব্যবসায়ী কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের সার্চিং কিওয়ার্ডের মধ্যে পড়ে না। তাহলে আমাদের খুঁজতে হবে যেগুলো, সেগুলো বুঝতে হবে, হ্যাঁ। যে ইনফরমেশন চাচ্ছে 30 জন কি ফিমেল চাচ্ছেন, এবং তারা কোন পেশার। এখন পেশা ডক্টর, এটা কি গুগলকে আমাকে বলে দিতে হবে না? নাহলে তো সে ফিমেল বলতে তো অনেক ফিমেলই আছে সারা দুনিয়াতে, তাই না? তো এখন এখানে আমাদের প্রফেশনটা কি? ডক্টর। ঠিক আছে, বেসড ইন, এখানে কিন্তু আমরা আরো একটা কিওয়ার্ড পেলাম, সেই কিওয়ার্ডটা কি ভাই? লোকেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি নিউ ইয়র্ক, এবং এখানে দেখেন দে শুড হ্যাভ এ মিনিমাম নাম্বার অফ 20,000 ফলোয়ার। এখন কথা হচ্ছে কি 20,000 ফলোয়ার মিনিমাম থাকতে হবে। তাহলে আমি কি গুগলকে বলে দিব যে আমার 20,000 ফলোয়ার ওয়ালা ফিমেল ডক্টর চাই, নাকি আমার 20,000 উপরেও নিতে হতে পারে, কম নেওয়া যাবে না?
এরকম, তাই না? তাইলে 20,000 আমরা কখনোই কি অনুসন্ধান করতে পারি না, বরং 20,000 তার আছে কিনা বা কম বেশি আছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো কারণ এই 20,000 যদি এক্সাক্ট লিখে আপনি সার্চ করেন, এটা করা যায় না, তারপরে যদি করেন সেক্ষেত্রে আপনি অনেক ইনফরমেশন মিস করবেন। দেখা গেল 20,000 বা 26,000-এর গিয়ে তাদের এই সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রে আপনি 26,000-এর যে লোকটা আছে তাকে মিস করে ফেলবেন। তাই এই ধরনের যে ফলোয়ার রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া, এগুলো কখনোই কি করতে হয় না, এগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের সার্চ করার টপিক হয় না, এটা রিসার্চ করার টপিক হয়, যে তার ফলোয়ার আদৌ আমাদের ক্লায়েন্টের যে বেঞ্চমার্ক সেটা হিট করতেছে কিনা সেটা আমাদের জানা লাগবে। আচ্ছা, ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখানে আরেকটা ক্রাইটেরিয়া পাইলাম, সেটা হচ্ছে এই ফলোয়ার কি শুধু ইনস্টাগ্রামেই হয়, টিকটক, তারপরে ইউটিউব, দেন আপনার ফেসবুক, অন্যান্য জায়গায় হয় না, অন্যান্য প্ল্যাটফর্মে হয় না, হয়। তো সেক্ষেত্রে উনি কিন্তু আমাদেরকে প্ল্যাটফর্মটাও ডাইরেক্টলি ইন্ডিকেট করে দিছে, তো বাপু আমার কিন্তু ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার লাগবে। ঠিক আছে, তাই আমি এখানে লিখে ফেলি ইনস্টাগ্রাম। তাহলে কি ভাই আমরা এইটুকু একটু রিসার্চ করে সার্চ করা যায় এমন টপিক গুলা কি বের করতে পারলাম? তো এগুলো বের করতে আমার কি করতে হচ্ছে? আমি তো না হয় একটু মগের মূল্য হয়ে গেছি, একবার পরে বের করতে পারি, বাট আপনাদের কি করতে হবে জানেন? এখান থেকে কিওয়ার্ড বের করতে হলে অ্যাজ আ বিগিনার আপনার প্রথম দায়িত্ব হচ্ছে বারবার পড়া, 6-7 বার, 10 বার, 12 বার পড়া, পড়ে বোঝা যে কোনটা আমার রিসার্চ করার টপিক এবং কোনটা আমার সার্চ করার টপিক। আমি কি বোঝাইতে পারছি আপনাদের? একটু চ্যাট সেকশনে রেসপন্স করবেন। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। এবার আমাদের একটা ল না, আমাদের একটা সূত্র ফলো করতে হবে, একটা অ্যালগরিদম ফলো করতে হবে, যেই অ্যালগরিদমের বেসিসে আমরা আসলে আসলে তথ্যগুলোকে অনুসন্ধান করে থাকবো। ঠিক আছে, এটা কেমন ভাই? এটা এরকম যে আমরা এখানে প্রথমত দিতে হবে হু, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রফেশন, তারপরে হচ্ছে ইন লোকেশন। এই লোকেশনটা হয় কোটেশনের মতো, আমি সূত্রটা লিখে পরে বোঝাই দিচ্ছি। তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখানে হু বলতে কিন্তু কোনো নাম না, ঠিক আছে, এখানে হুটা হচ্ছে নারী বা পুরুষ এরকম কিছু বোঝায়। ইন কেস যদি ক্লায়েন্ট প্রফেশনাল নাম বলে সেটা হচ্ছে প্রফেশনাল মধ্যে পড়ে, ঠিক আছে, মানে এই সূত্রের মধ্যে আর কি। তো এখানে হুটা কি বলেন, আপনারা এই চ্যাট সেকশনে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, হুটা হচ্ছে ফিমেল, ফিমেল। তারপরে প্রফেশন কোনটা? ডক্টর, এই ভালো কথা। আর হ্যাঁ, এরপরে আসি ইন। আপনাদের অনেকে চিন্তায় আনবেন যে ভাই এখানে তো ইন হবে না, লোকেশনের আগে অ্যাড সামথিং এরকম বসানো উচিত, বাট এই সার্চিং মেথডটা এরকমই, হ্যাঁ, এখানে ইন হবে। ইন হওয়ার পর এখানে হচ্ছে আমাদের কোটেশন মার্ক দিয়ে এই কোটেশন মার্কের মধ্যে লোকেশনটা দিতে হবে। তাহলে আমাদের লোকেশন কোনটা? নিউ ইয়র্ক, এক্স্যাক্টলি নিউ ইয়র্ক। ধন্যবাদ, আপনারা এই খুব ফাস্ট রেসপন্স করেন, গুড গুড। এরপরে দেখেন, এরপর হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কোনটা? প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, গুড, ইনস্টাগ্রাম। তো আমাদের এই ক্রাইটেরিয়া কি চেঞ্জ হইতে পারে না, নাকি সারা জীবন এমনই থাকবে বলেন? চেঞ্জ হইতে পারে, বাট চেঞ্জ হলে সেটা আমরা কি ফলো করব? এই যে এই লটা ফলো করব, তাইলেই হয়ে যাচ্ছে। তো আমরা কি লিখে আসলে গুগলে সার্চ করব তার প্রপার একটা ফরম্যাট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কেমন হবে এবং সেখান থেকে কিওয়ার্ড বের করার পর আমরা সার্চ করব কেমনে কিওয়ার্ড সাজিয়ে, আমরা কি বুঝতে পারলাম? তো এই যে যে কিওয়ার্ডটা আপনারা পেলেন সার্চ করে, এই কিওয়ার্ডটা কি? হেড টার্মস কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড এইটা, ঠিক আছে। আর এখানে হেড টার্মস কিওয়ার্ড কোনটা বলতে পারবেন কেউ? এখানে হেড টার্মস কিওয়ার্ড হচ্ছে ফিমেল, ডক্টর, এবং হেড টার্মস কিওয়ার্ড ইনস্টাগ্রামও, হেড টার্মস কিওয়ার্ড নিউ ইয়র্ক। আপনাদের হয়তো কিওয়ার্ডের সংজ্ঞা থেকে মনে হচ্ছে যে হেড টার্মস কিওয়ার্ড সম্ভবত একটাই হতে পারে, না, হেড টার্মস কিওয়ার্ড অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো এরা সবাই কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা যদি আমি মিস করি তাহলে কি, এখান থেকে যদি আমি একটা কিওয়ার্ড মিস করি তাহলে কি আমার তথ্য, আমি সঠিক তথ্য খুঁজে পাবো? পাবো না, কারণ আমি শুধু ডক্টর লিখে সার্চ করলে আমি ফিমেল পাবো না, আমি অন্যান্য ডক্টর পাবো,
ঠিক আছে, আমি যদি নিউ ইয়র্ক বাদ দিয়ে সার্চ করি তাহলে আমি এক্সাক্ট লোকেশনের থেকে পাবো না, আমি যদি ইনস্টাগ্রাম বাদে সার্চ করি আমি এক্সাক্ট প্ল্যাটফর্ম থেকে পাবো না। তাই প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ না ভাই, এন্টারপ্রেনার কোনো কিওয়ার্ড না, এন্টারপ্রেনার হচ্ছে রিসার্চ টপিক। এটা আপনার খতিয়ে দেখতে হবে, কারণ ফিমেল ডক্টর হলে কি তারা উদ্যোক্তা হয়? পৃথিবীর সকল ডক্টররা কি উদ্যোক্তা না? তো আপনি এন্টারপ্রেনার খেয়াল কিওয়ার্ড বলতে পারেন না। এটা আপনার দেখতে হবে যে ওই ডাক্তার আসলে এন্টারপ্রেনার কিনা। এবং এন্টারপ্রেনার হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 20,000 ফলোয়ার বা একটা ভালো লেভেলের ইনফ্লুয়েন্সিং নাম্বার থাকতে হবে। ঠিক আছে, যাও এগুলো নিয়ে কথা না বলি। তো আমরা হচ্ছে এখানে পুরোটা কপি করে ফেলি ভাই। কপি করার পর তার আগে আমি একটু কথা বলি। এখানে উনি বলছে ইনস্টাগ্রামের থেকে রিসার্চ করতে। তাহলে আমরা যদি ইনস্টাগ্রামে কাউকে ফ্রেন্ড বানাতে চাই, আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করি। ফেসবুকে ধরেন আমি এই যেখানে ফাহিম আছে, আহ, এজাউল আছে, দেন নুরুল হক আছেন, রুমি আক্তার আছে। আমি যদি আপনাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চাই বা ফ্রেন্ড বানাইতে চাই, হ্যাঁ একটু গল্প শুনবো বলে, তো এখন আমার কি আপনাদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে না যদি আমি আপনাদের ফ্রেন্ড নিতে চাই? আচ্ছা, বেশ ভালো কথা। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হলে কি আমি গুগলে আপনাদেরকে সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো, নাকি ফেসবুকে আমার অ্যাক্টিভ ইনভলভমেন্টের প্রয়োজন আছে, মানে ফেসবুকে আমারও অস্তিত্ব থাকার দরকার আছে, মানে অ্যাকাউন্ট থাকার কি দরকার আছে কিনা ফেসবুকে আমার? দরকার আছে। তো আমি যদি ইনস্টাগ্রামে কোনো একজন ব্যক্তির পোস্ট দেখতে চাই, তাকে নিয়ে ঘাটাঘাটি করতে চাই, তাহলে ইনস্টাগ্রামে কি আমার একটা অ্যাকাউন্ট থাকার দরকার আছে না? আচ্ছা, আচ্ছা ইনস্টাগ্রাম বাদ দিই, ক্লায়েন্ট আমাকে যেই প্ল্যাটফর্ম নিয়ে রিসার্চ করতে বলুক সেই প্ল্যাটফর্মে আমাদের প্রথম কি দরকার? একটা অ্যাক্টিভ ইনভলভমেন্টের প্রয়োজন আছে, তাই না? কি বলেন আপনারা? এক্স্যাক্টলি। তো আপনাদেরও কিন্তু এটা খেয়ালে রাখা লাগবে যে আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, থাকতে হবে। এবং কোনো কাজের ক্ষেত্রে আপনারা অ্যাপ ব্যবহার করবেন না, খবরদার ব্রাউজার ইউজ করতে হবে, কারণ ব্রাউজার গিভস ইউ an open opportunity to do anything। তো এখানে আপনার হচ্ছে কপি পেস্ট সিলেকশন সবকিছু সুযোগ পাবেন আপনি ব্রাউজারে। অ্যাপ ইনস্টল করলে অ্যাপ কিন্তু আপনাকে কপি করার সুযোগ দেবে না। ঠিক আছে, তাই অ্যাপ থাকলেও আনইনস্টল করে নিয়ে কাজ করবেন। এবং আপনি যেখানে রিসার্চ করবেন সেখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা ফরজ। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখানে থাকতেই হবে। বুঝতে পারলেন? না থাকলেই নয়, এমন একটা অবস্থা। তো আমি একটু ই করি। আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করার আগে আমাদের এখানে আরো একটা জিনিস প্রয়োজন। সেটা কি, সরি আমি কোথায় গেলাম, এটা হ্যাঁ, সে আরো একটা জিনিস কি, আমরা তো সার্চ করব, রিসার্চ করব। রিসার্চ করার আগে আমাদের ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়া চেয়েছেন এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের একটা শিট রেডি করতে হবে, যে শিটের মধ্যে আমরা তথ্যকে কি করব, সংগ্রহ করব। বুঝতে পারলেন? তো তথ্য সংগ্রহ করার জন্য যে শিটটা আমরা রেডি করব, এটা হতে পারে এক্সেল, এটা হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, ওখানে আপনি টেবিল তৈরি করে শিট রেডি করবেন, এটা হতে পারে গুগল ডক, এটা হতে পারে গুগল শিট। তো আমরা গুগল শিটটাকে ব্যবহার করব। ঠিক আছে, আমরা এক্সেল বা অন্যান্য বিষয় ব্যবহার করতে পারি, বাট গুগল শিট ব্যবহার করব। এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ফজিলত আছে। ফজিলত মানে হচ্ছে উপকারিতা। ঠিক আছে, তো উপকারিতা আছে, এই উপকারিতা গুলো বর্ণনা করবো, বাট আগে কাজ দেখাই। ঠিক আছে, তো আমরা যারা মোবাইলে আছি তারা গুগলে সার্চ করব, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব গুগল শিটস। সার্চ করার পর আমরা কিন্তু গুগল প্লে স্টোরে এই যে পেয়ে যাব গুগল শিট, এরকম একটা অ্যাপ পেয়ে যাব। আমি এই অ্যাপের একটা মোবাইল ভিডিও দিয়ে পাঠাবো আপনাদের। ঠিক আছে, মানে করে মোবাইল থেকে করে পাঠাবো। ঠিক আছে, ওটা দেখলে পরে আপনি এটার মানে মিনিমাম একটা ব্যবহার প্রক্রিয়া পেয়ে যাবেন, যে কিভাবে আপনি নিজের কাজটা উদ্ধার করবেন, হ্যাঁ কাজ করবেন, সেটা পেয়ে যাবেন। আর যারা কম্পিউটারে আছেন তারা গুগল থেকে এই যে এখানে দেখেন 9 ডট অপশন, এই 9 ডট অপশনে এসে নিচের দিকে গুগল শিট পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে আসবো, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নিব। এবং এখান থেকে আমাদের প্রথম কাজ হবে এই যে ইউনাইটেড সরি আনটাইটেলড স্প্রেডশিট। তো এখানে নামকরণ করতে হবে। আগে ক্লায়েন্ট কি চেয়েছে, ডক্টরস বা ডক্টরসদের ডাটা চাইছে, তো আমি এখানে লিস্ট এভাবে লিখে দিলাম, একটা নামকরণ করলাম আর কি। ঠিক আছে, এরপরে আমরা এখানে ক্লায়েন্ট কি কি চাইছে তার ভিত্তিতে হচ্ছে লিস্ট তৈরি করবো। তো ফার্স্ট অফ অল আমি সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল, বা অনেকে এসএল দিয়ে থাকেন, আপনারাও এসএল দিতে পারেন। হ্যাঁ,
আচ্ছা, এটাকে আমি একটু বা দেখে নিয়ে নিই। বেশ ভালো কথা। এখানে আজকের ক্লাসে কিন্তু আমরা ডাটা ফরম্যাটিং এন্ড ক্লিনিং ও শিখবো, ঠিক আছে? এটা ক্লাসের শেষে থাকবে। আচ্ছা, এবার আমরা ক্লায়েন্টের তথ্যের চাহিদা অনুযায়ী এখানে কলামের সেকশন তৈরি করব। তা আমাদের প্রথম কলামে থাকলো সিরিয়াল, পরবর্তী কলাম থেকে ক্লায়েন্টের তথ্য যাচ্ছে। এটা কিরকম চলেন দেখে আসি না করি। সেটা হচ্ছে FIR ফার্স্ট মেইন। আমি একটু জুম করে নিই, আপনাদের অনেকে দেখতে সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা ক্লায়েন্ট যদি সার নেম লেখে আপনি সার নেম লিখবেন, ঠিক আছে? আপনি জানেন আসলে ব্যাখ্যাটা কিরকম কি, বাট ক্লায়েন্ট যা বলে, যেভাবে লিখে, যেভাবে চাহিদা চায়, আপনিও ঠিক সেভাবেই এন্ট্রি করবেন তথ্যগুলা। এই জন্য তার মানে ব্যতিক্রম যেন না ঘটে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ ক্লায়েন্ট যা বলে সেটাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেভাবে সে লেখে সেভাবে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কি চেয়েছে এরপর, একটু দেখে আসেন, খেয়াল নেই। ইমেল আর ওয়েবসাইট। তো ইমেল আর ওয়েবসাইট মানে কি? ইমেলও হতে পারে বা ওয়েবসাইট হতে পারে। তো আমরা এখানে হচ্ছে ইমেল আর একটা হচ্ছে দুটো সেকশন রাখলাম এখানে। ওকে, বেশ ভালো কথা। আর আপনারা আপনাদের রুচি অনুযায়ী এটাকে একটু কম বেশি করে নেবেন। রুচি বলতে আপনাদের এখানে তথ্যের বিষয়টা তো পরবর্তীতে আবার ফরম্যাটিং করতে হবে, বাট কতটুকু রাখলে পরে সুন্দর দেখা যায় সেটা আপনি নিজের মতো করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা তো সেকশন রেডি করে ফেললাম, এবার তথ্য অনুসন্ধানের পালা। হ্যাঁ, আমি এটাকে একটু প্রিন্ট করে রাখি। আচ্ছা, এবার এখান থেকে একটা নতুন সেকশন নিলাম। এখন হচ্ছে অনুসন্ধান করতে হবে, বাট অনুসন্ধান করতে গেলে আমরা বাধাগ্রস্ত হব যদি আমাদের যে ব্রাউজারে আমরা রিসার্চ করব ওই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন না থাকে। যেমনটা বললাম, আপনারা যেটা নিয়ে রিসার্চ করবেন ওই প্ল্যাটফর্মে আপনাদের অ্যাক্টিভ ইনভলভমেন্টের প্রয়োজন আছে। তাই আপনারা রিসার্চ করলে ওই রিসার্চ করা মানে করাকালে যে ব্রাউজারে আপনারা অ্যাক্টিভ থাকবেন ওই ব্রাউজারে, যে ব্রাউজারে থাকেন না কেন, ওই ব্রাউজারে আপনাদের অবশ্যই কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। তো আমি একটু ভাই যেহেতু সাজিয়ে ফেলেছি, আমি একটু কপি করে নিয়ে আসি তথ্যগুলো। এই এখান থেকে আমি এই যে কপি করে নিয়ে আসি, এটাকে Ctrl+C কপি করে ফেললাম। এটাকে মিনিমাইজ করি। এবার আচ্ছা, আমি মনে হয় ভুল জায়গায় এটা এখানে নিতে চাইছিলাম। আচ্ছা, এখান থেকেই রিসার্চ করি, পেস্ট করি, এখান থেকে রিসার্চ করে ফেললাম। আচ্ছা, দেখেন ফিমেল ডক্টরস ইন নিউ ইয়র্ক ইনস্টাগ্রাম। এখন ভাই গুগলে সার্চ করলাম, এখন গুগল কি আমাকে সঠিক তথ্য দিল কিনা এটা কেমনে বুঝবো? এটা দেখেন, এখানে নিউ ইয়র্ক আমি লিখে সার্চ করছি, একটা এক্সাক্ট লোকেশন আমি ইন্ডিকেট করে দিয়েছি। এর মাধ্যমে আমি যাদেরকে পাবো এখানে তাদের প্রত্যেকের দেখবেন এখানে অ্যাক্টিভ ইনভলভমেন্ট পাবেন আপনি নিউ ইয়র্কে, ঠিক আছে? এবং যদি ওই সমস্ত ব্যক্তিদের স্পেসিফিকলি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন ওদের বিভিন্ন প্ল্যাটফর্মে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট আছে। তো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি একজন বিজনেসম্যান, আমার বিজনেস রুটস কিন্তু অনেক জায়গায় থাকতে পারে। আমি এখন হয়তো নিউ ইয়র্কে সেটেল হয়েছি, বা আমি কোনো বিজনেস পারপাসে নিউ ইয়র্ক ভিজিট করেছি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমার নিউ ইয়র্ক অ্যাক্টিভ ইনভলভমেন্ট আছে বিধায় গুগল আমাকে শো করবে, ঠিক আছে? তো এখানে হতে পারে যে আমার বিজনেস বাংলাদেশে, এটা হতে পারে আমার বিজনেস ইন্ডিয়া, পাকিস্তান, অনেকগুলো, ঠিক আছে? কিন্তু আমার ইনভলভমেন্ট নিউ ইয়র্কে আছে বিধায় গুগল আমাকে সার্চ করছে। তো সেক্ষেত্রে আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন যে গুগল যাদেরকেই সাজেস্ট করবে তাদের ইনভলভমেন্ট নিউ ইয়র্কে আছে বিধায় তারা সার্চ করছে, গুগল আপনাকে সার্চ করছে, মানে এই রেজাল্টটা দেখাচ্ছে এবং সার্চ রেজাল্টে এরা আসছে। বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আমি একটু দেখেন এখানে, এই যে এখানে দেখেন নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক, দেখছেন? সবগুলা কিন্তু আলটিমেটলি আপনারা নিউ ইয়র্কে এদের ইনভলভমেন্ট গুলা পাবেন, ঠিক আছে? বেশ ভালো কথা, আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি প্লিজ। ওকে, তো আমরা হচ্ছি যেটা দেখলাম যে লোকেশন এভাবে আমরা পাবো। বাট এখন যদি আমি রিসার্চ করি, এখানে এনাদের রিসার্চ করতে হলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো আমি এখন যে কোনো একটা জায়গা থেকে আমরা ক্লিক করতে পারি। আমাদের প্রয়োজন ছিল 30টা তথ্যের, ঠিক আছে? বাট আমি যদি এখানে দেখি এই একটা, এখানে দেখেন 101 জন টপ ওমেনের লিস্ট আছে যারা নিউ ইয়র্ক থেকে এবং প্লাস্টিক সার্জনেরা, হ্যাঁ। তারপর এখানে দেখেন অনেকেই কিন্তু আছে, ঠিক আছে? এই যেখানে অনেকে নিউ ইয়র্কে আছে, এখানে 101 জনের পরে এই যে আরো অনেকজন আছেন, তারপর 50 জন, 10 জন, আবার 50 জন, আবার
11 জন, হ্যাঁ, আবার 12 জন, আবার 25 জন, আবার 90 জন, এবং বিভিন্ন অঞ্চল থেকে পাবেন আপনি নিউ ইয়র্কে। ঠিক আছে, তো আমরা প্রথম এনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, বেশ ভালো কথা। প্লিজ। আচ্ছা, এটা শুরুর পর্যায়ে মেবি আপনাকে ডিস্টার্ব করবে না, বাট আলটিমেটলি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে লগ ইন করা বা সাইন আপ করা, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না তাদের। ঠিক আছে, তাই অবশ্যই অবশ্যই আপনাদের এটা মাঝে মধ্যে, বা ধরেন আপনার ইমেইলটা থেকে আপনি নতুন রিসার্চ করছেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো অ্যাক্সেস করবে। এটা আমাকে সেক্ষেত্রে করছে, যাই হোক। তো আমি এখানে দেখলাম যে তার প্রোফাইলে ভিজিট করছে। 1 মিনিট, আমি আবার ভিজিট করছি, ক্লিক করলাম। আচ্ছা, বেশ ভালো, তাকে আমি ভিজিট করতে পারলাম। এখন ভিজিট করলে কোন একজনকে যদি ভিজিট করি, সেক্ষেত্রে হ্যাঁ, পুরো পেজটা দেখা যায় না এক্স্যাক্টলি। আমার তাকে রিসার্চ করতে হলে যেখানে সি মোর, আচ্ছা দেখা যাবে, বাট মেবি আমি আবার এনার কাজগুলোকে দেখতে, এই যে হ্যাঁ, এনার কাজগুলোকে দেখতে পাবো না। হ্যাঁ, যাই হোক। তো এখন হচ্ছে এটা সবসময় দিবে না, এটা কিছুক্ষণ দিবে, আবার পরে হয়তো ক্যান্সেল করে দিতে পারে। বাট আপনাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম আগে লগ ইন করে নেওয়া। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই লগ ইন করে নেবেন। আচ্ছা, তো আমরা এখন দেখবো তাদের এই যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে এই যে এটা, ইনস্টাগ্রাম লিংক, প্রোফাইল লিংক, দেন হচ্ছে এই যে হচ্ছে তাদের বিজনেস নেম বা তাদের প্রোফাইল নেম, এই যে এখানে প্রোফাইল বলা যায়, ইউজার নেম বলা যায় এটা, হ্যাঁ, লারা দেবগান এমডি। হ্যাঁ, তো এখানে দেখেন তার ফলোয়ার কতজন। তার ফলোয়ার হচ্ছে 886K, অর্থাৎ 8,86,000 প্রায়, বা 86,000-এর বেশি। ঠিক আছে, কে বলতে হাজারকে বোঝায়, তো এনার ফলো হচ্ছে 20,000-এর বেশি। তো আমরা এতটুকু বিচার করে দেখলাম হ্যাঁ, এনাকে রিসার্চ করা যায় প্ল্যাটফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী, ইনি অনেক বেশি। এবার ইনি আদৌ একজন এন্টারপ্রেনার কিনা এটা বুঝতে হলে আমার এনার বায়োডাটা পড়তে হবে, এবং তার আগে এনাকে একটু ভিজিট করতে হবে যে লিপস। হ্যাঁ, আর আপনি যদি এনাকে ভিজিট করেন, দেখবেন ওনার প্রোফাইলে কোনো প্রোডাক্টের ইনভলভমেন্ট আছে কিনা। এই দেখেন প্রোডাক্ট, হ্যাঁ, এই যে প্রোডাক্ট গুলো দেখেন। ঠিক আছে, এই যে আরো দেখবেন, এই প্রোডাক্ট গুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন। এই দেখেন সিরাম বিক্রি করে বিভিন্ন, এই যে ডক্টর লারা দেবগান, ওনার নাম নিয়ে। হ্যাঁ, তো এটা বোঝা যাচ্ছে উনি ব্যবসার সঙ্গে জড়িত। ঠিক আছে, এই যে তো এতটুকু তো আমরা বুঝতে পারতেছি, এবং ওনার ফ্যান ফলোইং বা ইনফ্লুয়েন্সিং দেখেন কত বেশি। হ্যাঁ, তো এর থেকে বোঝাই যাচ্ছে যে উনি হচ্ছেন একজন এন্টারপ্রেনার। বাট তারপরে আমরা দেখবো যে উনি কোনো বিজনেস এর সঙ্গে অ্যাক্টিভলি ইনভলভ কিনা। তো দেখি, রিনাওয়ার্ডেড বোর্ড সার্টিফাইড প্লাস্টিক সার্জন। এখন কথা হচ্ছে কি, উনি তো একজন প্লাস্টিক সার্জন, তা ওনাকে কি আমরা নিতে পারবো? একটু জানান তো চ্যাট সেকশনে। হ্যাঁ, কথা হচ্ছে ডক্টর হলেই হবে, আমাকে ক্লায়েন্ট বলে নাই যে আমার কোন ডিপার্টমেন্টের ডক্টর হতে হবে, হ্যাঁ, বা কোন টপিকে, হ্যাঁ, এরকম কোন স্পেশালিস্টের কথাও বলেনি। তাই ডক্টর হলেই হচ্ছে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, ফাউন্ডার অফ লারা, ডক্টর লারা দেবগান স্কিন কেয়ার। তাইলে ওনার আরো একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, যেটা হচ্ছে উনি প্রতিষ্ঠাতা, যেটা একটা কোম্পানি, এবং ওই কোম্পানির প্রোফাইল হচ্ছে এটা। এরপর দেখেন office@laradevan.com, md.com, একটা হচ্ছে office@laradevan.md.com। এটা হচ্ছে ওনার এই প্রোফাইলের, অর্থাৎ ওনার দুটো বিজনেস, একটা হচ্ছে এই প্রোফাইলে আর একটা হচ্ছে ওইখানে। তো এই প্রোফাইলের ইমেইলটা হচ্ছে এইটা। ঠিক আছে, ইমেইল কেমনে বুঝলাম? ইমেইল হচ্ছে যখন আপনারা কোনো অ্যাড্রেসের মধ্যে এই @টা দেখবেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যখন আপনার প্রোফাইলের মধ্যে এই সাইনটা দেখবেন, তখন বুঝবেন এটা হচ্ছে একটা কি, মেইল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেসে ইয়াহু, জিমেইল এরকমই শুধু থাকে না, বরং কারোর ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের ডোমেইনের নাম দিয়েও ওই ওয়েবসাইটে মেইল করার যোগাযোগের ঠিকানা হতে পারে। বুঝতে পারলেন? আচ্ছা, তো এরপরে ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি? ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে কোনো এরকম কোনো @ই থাকে না, ওখানে স্ল্যাশ থাকে, ওখানে এই হাইফেন থাকে, এরকম অনেক বিষয় থাকে, .com থাকে, বাট থাকে না। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটু জুম আউট করি। এবার দেখেন, এখানে উনি আরো বলছে কি, শপ দ্য সিরাম সুপার হিরোজ। ঠিক আছে, তো সিরাম সুপার হিরোজ গুলোকে উনি কি বলতেছে, শপ করতে বলতেছে, কিনতে বলতেছে কোথা থেকে, এই যে এখান থেকে, laradevan.com থেকে। এটা হচ্ছে ওনার এই যে যেখানকার উনি ফাউন্ডার, সেইখান থেকে কিনতে বলতেছে। তবে আমি সরাসরি এখান থেকে ওনার ওয়েবসাইটে যেতে পারি, অথবা এখান থেকেও যেতে পারি। তাহলে আমি এখানে ওনার সেকেন্ড প্রোফাইলে আগাবো। তো আমি কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে, যারা মোবাইল আছেন তাদের এই সুযোগ থাকবে না,
যারা কম্পিউটার আছেন কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে এখানে ক্লিক করলে ওনার ওই সেকেন্ড প্রোফাইলটা আর একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। আমি এটা নিয়ে নিলাম, দেখি। তো এখানে দেখেন ডক্টর লারা দেবগান স্কিন কেয়ার, সাইন্টিফিক স্কিন কেয়ার, এই হচ্ছে ওনার টোটাল বিজনেসের নাম। আর হচ্ছে ডক্টর লারা দেবগান, এটা ইউজার নেম। এইটা হচ্ছে ওনার প্রোডাক্টের প্যাকেজিং এ লেখা থাকে। আর এই লেখা নিচে হচ্ছে সিরাম, এবং উনি অ্যাক্টিভলি এই বিজনেসের সঙ্গে ইনভলভ। আর এইখানে মেবি লেখা আছে দ্য বেস্ট মেডিকেল গ্রেড স্কিন কেয়ার। উনি এই জায়গাগুলোতেও সেবা দিয়ে থাকেন। এগুলো আলাদা আলাদা পেজ ইনস্টাগ্রামে, বিজনেস পেজ বা বিজনেস আইডি। হ্যাঁ, আচ্ছা, উনি এই যে প্রেস এখানে আসছে। তো আমরা এখানে laradevan.com ওনার এই সাইটে চলে যাই, চলুন। হ্যাঁ, এই সাইটে গেলে দেখেন ডক্টর লারা দেবগান পেয়ে গেলাম আমি। ঠিক আছে, বেশ ভালো কথা, ওনার ওয়েবসাইট আমি এই যে পেয়ে গেছি। ওকে, এবার আমার দেখতে হবে ইমেইল আমি পাই কিনা। ইমেইল পেতে হলে আমাদের একটু নিচে উপরে নিচে যেতে হবে। ইমেইল, একটা ওয়েবসাইট থেকে ইমেইল সংগ্রহ করতে গেলে সর্বপ্রথম দেখতে হয় ওই ওয়েবসাইটে কন্ট্যাক্ট ইনফরমেশন কোথায় লেখা আছে। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম একটা অপশন থাকে, এরকম কন্ট্যাক্ট আস। ঠিক আছে, এই কন্ট্যাক্ট আস এর মধ্যে গেলেই ইমেইল বা অন্যান্য ফোন নম্বর তথ্য পাওয়া যায়। তো আমি কন্ট্যাক্ট আসে যাচ্ছি, আরো কিছু অপশন আছে, আমরা দেখবো, সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো কন্ট্যাক্ট আস এখানে আসলে আমরা দেখতে পাই কাস্টমার সার্ভিস, পার্টনারশিপ, কোলাবোরেশন, প্রেস ইনকোয়ারিজ, তারপরে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল প্র্যাকটিস। ওনার ক্লিনিকে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল প্র্যাকটিসের জন্য কেউ মানে কেউ যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে এই যে হলো ইমেইল এবং এই যে হচ্ছে ফোন নম্বর। কেউ যদি তার সঙ্গে কোলাবোরেট করতে চায় বিজনেসের জন্য বা পার্টনারশিপ বা প্রেস ইনকোয়ারিজ প্রশ্ন করতে চায় প্রেসের, সেক্ষেত্রে এই হচ্ছে ওনার সাথে বিজনেস ডিল করার বা কথোপকথনের জন্য ইমেইল। তারপরে কাস্টমার, ওনার যে কনজিউমার ভোক্তারা আছেন তাদের জন্য এই যে হচ্ছে ইমেইল। বাট এখন কথা হচ্ছে কি ভাই, শুধু যদি কাস্টমার থাকে তাই আর এই দুইটা যদি না থাকে তাহলে কি হবে? তাহলে যেটা পাবেন সেটা দিয়ে দিবেন। কারণ ক্লায়েন্টের যদি কোনো বিজনেস অফার অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তারা মানে আমার ক্লায়েন্টদেরকে যদি আমি এই ইমেলটাও দেই, তারা ওদের কাস্টমার সার্ভিসে কল করলে অবশ্যই কোলাবোরেশনের যে লিংক সেটা তারা এখান থেকে পেয়ে যাবে, যোগাযোগের ঠিকানা, তাই না? কারণ তাদের যে কাস্টমার সার্ভিস ওখানে তো ইনফর্ম করা থাকে যে কেউ যদি কোলাবোরেট করতে চায় তাদেরকে ওরকম একটা অ্যাড্রেস দিয়ে দিবা, বুঝতে পারছেন? আর ইনকেস যদি পার্টনারশিপ এন্ড কোলাবোরেশন লিংক আপনারা এখানেই পেয়ে যান, লিংক করতে ইমেলটা, তাহলে আপনারা কোনটা বেছে নেবেন? অবভিয়াসলি এইটা আগে বেছে নেবেন এবং এটা কপি করে ফেলবেন। বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন? আচ্ছা, ধন্যবাদ। এবার নিচের দিকে আসি। তো ধরেন আমি এখান থেকে নিচ্ছি না তথ্য, এখান থেকে নিতে পারতাম, এই যে হচ্ছে আমাদের মেইল আর এই যে হচ্ছে ওয়েবসাইট, বাট এখান থেকে আমি নিব না। ধরেন আমি ওয়েবসাইটে পেলাম না, কন্ট্যাক্ট ইনফরমেশনে আমার তথ্য পাওয়া গেল না, আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে যে লোকেশন দেওয়া আছে এগুলো পড়তে হয় কন্ট্যাক্ট ইনফরমেশন। সেক্ষেত্রে কেন ওইটাই নিব? কেন ওইটাই নিব বলতে বুঝি নাই, সরি। আচ্ছা, দিলেই হবে, যে কোনো একটা নিলে পরে ওই লারা দেবগানের কোন একটা কাস্টমার সার্ভিসের সঙ্গে আমার ক্লায়েন্ট যোগাযোগ করতে পারবে এবং যোগাযোগ করতে পারলেই তার সাথে তথ্য প্রয়োজন সে উদ্ধার করে নিতে পারবে। এটা নিয়ে আপনার ভাবতে হবে না কেন কেমনে পাবে, এগুলো আপনার আমার মাথা ব্যথা না, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট বুঝবে। সে যেভাবে যেভাবে চেয়েছে ওই ওয়েবসাইটে অ্যাভেলেবেল ইমেইল এবং একটা দিলেই হলো। বাট আমরা যদি পার্টনারশিপ ইমেইল পাই বা অ্যাড্রেস পাই সেক্ষেত্রে এইটাই দেওয়ার চেষ্টা করব। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন যদি না পান আপনারা চেষ্টা করবেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করার, ভিজিট করার। তো আমি এখান থেকে তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এটা পাইলাম, আমরা চেষ্টা করবো ফেসবুকটা ভিজিট করার। এবং ফেসবুক, ইনস্টাগ্রাম বেশিরভাগের যে অ্যাবাউট বা কমিউনিটি, বা যদি ইউটিউবেও যান দেখবেন ইউটিউবে অ্যাবাউট বা কমিউনিটি লেখা থাকে, ওখানে মেইল পাওয়া যায়। তো আমরা এখানে যারা কম্পিউটারে আছি তারা আর ব্রাউজার থেকে ব্রাউজ করলে আলটিমেটলি ফেসবুকেও আপনি এরকম অ্যাবাউট অপশন পাবেন। আর যারা কম্পিউটারে আছেন তারা পোস্টের এখানেই শুরুতে পেয়ে যাবেন সবকিছু। ঠিক আছে, তো তাদের পেজে যাওয়ার পর দেখেন শুরুতে আমি ফোন নম্বর এবং এই দেখেন বিউটি @ এই যে পার্টনারশিপ কোলাবোরেট করার যে লিঙ্ক ওটা দেওয়া আছে, মানে ইমেইলটা। তো বিউটি @laradevan.com এটা দেওয়া আছে। তো আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে মেইলটা, এবং তাদের ওয়েবসাইটে এসে আমি ওয়েবসাইটে তার এই নামের উপরে ক্লিক করে হোম পেজে চলে যাই। এরপরে দেখেন আমি এক এক করে অনেকগুলো কপি করছি, কিন্তু এই যে কপি করে ফেললাম। 1 মিনিট আমি একের অধিক কপি করার মেথডটাও দেখাই দিই আপনাদের। একের অধিক তথ্য, কারণ আপনি একটা একটা করে কপি নিবেন, এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। হ্যাঁ,
তো এখন আপনাদের একের অধিক তথ্য কপি করতে হলে এভাবে সিলেক্ট করবেন, মোবাইলে এভাবে হয়, কপি করবেন, জাস্ট কপি করে ফেলবেন। তারপরে এই যে আমরা এটা কপি করে ফেলি, কপি করলাম। কপি করার পর এইটা হচ্ছে তাদের বিজনেস, বাট তাদের বিজনেস তো চাই নাই, তাদের মেইন প্রোফাইল চেয়েছে। এই হচ্ছে তার প্রোফাইলে চলে আসলাম। এবার তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা কপি করে ফেলছি এবং তার নাম কপি করার ক্ষেত্রে তার যে ডক্টর পদবি বা পাশে যে ম্যানেজিং ডাইরেক্টর এমপিএইচ, হ্যাঁ, তারপরে এখানে আপনার এফএসিএস, এই যে পদবিগুলো, এইগুলো হচ্ছে আমাদের নেওয়া যাবে না, জাস্ট নামটুকু নিতে হবে। নাম এক শব্দে থাকলেও নাম নিবেন, জাস্ট দুই শব্দ থেকে তাও জাস্ট নামটাই নিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো আমি এটা নামটার শেষ অংশ ফার্স্ট নেম এবং ফার্স্ট নেমটা কপি করে ফেললাম। কপি করার পর এবার আমি চলে আসবো আমার এখানে। আসার পরে আমি যে এবার আমি এই যে যতগুলো কপি করছি তথ্যগুলো পাবো কোথায়? এই তথ্যগুলো পেতে আমরা ক্লিপবোর্ড নামে একটা অপশন ব্যবহার করব। এটা আপনাদের একটা স্টাডি টপিক। আপনারা যারা মোবাইলে আছেন, যারা কম্পিউটারে আছেন, তারা, আমি আমার মতো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, বা যারা মোবাইলে কম্পিউটারে আছেন তারা ইউটিউবে লিখে সার্চ করবেন ক্লিপবোর্ড, ঠিক আছে? আর লিখে সার্চ করবেন ক্লিপবোর্ড হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড এখানে, হাউ টু ইউজ ক্লিপবোর্ড অন কম্পিউটার অথবা অন মোবাইল বা অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে টিউটোরিয়াল পেয়ে যাবেন, দেখে নেবেন, শিখে নেবেন। হ্যাঁ, তো আমরা কম্পিউটারে যারা আছি তারা এখানে এই যে তথ্যগুলো কপি করলাম, এগুলো পেস্ট করতে বা এগুলো এখানে ছাপতে কি করব? প্রথমত যেখানে তথ্য রাখতে চাই সেখানে মাউসটা দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ডের যে স্টার্ট মেনু বাটন আছে, যেটাকে আমরা উইন্ডোজ বাটন নামে চিনি, এই উইন্ডোজ বাটনের চাপ দিয়ে ভিতে চাপ দিবেন। ভিতে চাপ দিলে এই যে ক্লিপবোর্ডটা চলে আসবে। ক্লিপবোর্ডটাতে দেখবেন আপনি যা যা কপি করছেন সব রয়ে গেছে। তাহলে এখন ক্লিপবোর্ড থেকে আপনি যেখানে সিলেক্ট করছেন সেখানে কি চান সেটা হচ্ছে ফার্স্ট নেম, তাহলে আমি লারাটা ক্লিক করলাম, লারা চলে আসছে। আবার সেকেন্ডটাতে আসলাম, সেকেন্ডটাতে আবার আমি স্টার্ট মেনু ভিতে চাপ দিলাম, ডেভগান দিয়ে দিলাম, বেশ ভালো কথা। এরপরে কি ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখান থেকে আমি স্টার্ট মেনু প্লাস ভি চাপ দিলে এই যে হচ্ছে ইনস্টাগ্রাম লিংক। তারপর আছে ইমেইলে স্টার্ট মেনু প্লাস ভি তে চাপ দিচ্ছি, এই দেখেন এই যে ইমেইলটা চলে আসলো। আর এই যে ক্রস করতেছে বর্ডার, এটা জাস্ট দেখাচ্ছে যে বর্ডার ক্রস করছে, বাট আসলে এটা এই ছকের বাহিরে যায় নাই। এটা হচ্ছে ওই ছকে কিছু লেখা নেই, তাই একটু ওভারল্যাপ করতেছে। যখন এই ছকে লেখা থাকবে তখন আর হবে না এটা। এই যেখান থেকে আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দ্যাটস ইট, ঠিক আছে? ইটস দ্যাট ইজি। আর যারা মোবাইলে আছেন তারা মোবাইল, এই যেখানে দেখবেন 1 মিনিট বা 2 মিনিটের টিউটোরিয়াল পেয়ে যাবেন। এই টিউটোরিয়ালটা দেখবেন, এটা প্লে করলে আপনাদের ভিডিও হয়তো আপলোড দিতে পারবো না আমি, এই জন্য আর প্লে করছি না। তো ভিডিওতে আসি আমরা, সরি ইমেজে আসি। ইমেজ এখানে দেখবেন আপনাদের যারা মোবাইলে আছেন তারা এই যে এরকম একটা অপশন পাবেন। আমি একটু তো আচ্ছা, এটা আবার ছোট ছোট। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনি যা যা কপি করেন এগুলো, এই যে ক্লিপবোর্ড নামে একটা অপশন দেখবেন, এই যে এরকম নোট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটা না পেলে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এই অপশনটা আপনি পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, এই অপশনে ক্লিক করলে আপনার ক্লিপবোর্ডের মধ্যে কই এই এরকম একটা স্পেস তৈরি হবে। আমি একটু এটা ওপেন করি। আচ্ছা, ওকে। এই যে যখন আপনি ক্লিপবোর্ডে ক্লিক করবেন এরকম একটা স্পেস আসবে যেখানে আপনি যা যা কপি করছেন সব রয়ে যাবে, এবং তারপরে আপনি যেখানে যা লিখতে চান এখানে ক্লিক করা মাত্র এই তথ্যটা ওখানে চলে যাবে। আর যখন আপনি গুগল শিট ইউজ করবেন ওই ছকটা সিলেক্ট করে ক্লিপবোর্ডে গিয়ে যা যা কপি করছেন জাস্ট ওটাতে ক্লিক করলে সেই তথ্যটা সেই ছকের মধ্যে পেস্ট হয়ে যাবে। দ্যাটস ইট। খুব সহজ সাধারণ একটা টিউটোরিয়াল, তারপরেও দেখে নেবেন একটু স্টাডি করে, ঠিক আছে? যাই হোক, তো এই যে তথ্যটা সংগ্রহ করলাম, এটা কি বুঝতে পেরেছেন কেমনে তথ্যটা সংগ্রহ করলাম? মানে কপি করার প্রক্রিয়াটা না, অনুসন্ধান প্রক্রিয়াটা বুঝলেন কিনা একটু জানান, এরপরে বাকিটুকু দেখাচ্ছি। ওকে, তো আমরা যেটা করলাম এটা কিন্তু আরো একটা টার্মের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে? এখন কিছু ক্ষেত্রে এই তথ্যগুলো এত চাহিদা চায় না, এই তথ্যগুলো চায় মানে ক্লায়েন্টরা আরো সহজ ভাবে চায়। সেটা কি? আমাকে ফিমেল ডক্টরদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে 20,000 ফলোয়ারের কম বেশি, তাদের লিঙ্ক দাও,
তাদের কত ফলোয়ার আছে সেইটা দাও, এবং তাদের বায়োটা দাও। বায়ো মানে জাস্ট এইখানে যা যা লেখা আছে এতটুকু, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, এতটুকুই চাই। ঠিক আছে, এই ধরনের তথ্য চাই। এটা এত ইজি হয়ে থাকে, ওটা আমি দেখাচ্ছি না কারণ ওটা আসলে অনেক ইজি। এবার ধরেন আমাদের এখানে ভাই কোনো বায়ো নাই। ঠিক আছে, আচ্ছা সরি একটু, হ্যাঁ। তো ধরেন আমাদের এখানে কোনো বায়ো নাই, আমাদের এখানে টোটালি হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ওকে, টোটালি ব্ল্যাঙ্ক। এখন ইন কেস, এটা আপনারা বলবেন, ইন কেস যদি আমাদের এখানে কোনো তথ্যই না থাকে, বায়ো না থাকে, এতক্ষণ তো আমরা বায়ো পড়ছি বলেই টের পেলাম, কোনো তথ্য না থাকলে আমরা কি করতে পারি বলেন তো? আমরা তো রিসার্চার হয়ে গেলাম এখন। হ্যাঁ, আমরা বায়ো না থাকলে কি করতে পারি বলতে পারবেন কেউ? একটু দেখি চ্যাট সেকশনে কি উত্তর আসে। বাদ দিব, আচ্ছা চমৎকার। তারপর ফেসবুক, আচ্ছা দারুন। আচ্ছা, ইউআরএল দিয়ে দিব, এফবি, টুইটার। আচ্ছা, আপনাদের কয়েকজনের আইডিয়া আমার ভালো লাগছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু গো টু প্রোফাইল, ফেসবুক, ওয়েবসাইটে যাব, সার্চ করব ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, আপনাদের অনেকের যথেষ্ট আইডিয়া আসছে। আচ্ছা, আমি তারপরে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা কি। এনার নামটা দেখতে পেরেছেন, এবং সাথে সাথে ওনার ফলোয়ার দেখছেন, কত ফলোয়ার দেখছেন? অনেক ফলোয়ার কিন্তু ওনার। হ্যাঁ, তো এখন আমাদের যদি ওনার বায়ো না থাকে, তাইলে আমরা লিটারেলি ওনার নামটা কপি করে ফেলবো, এবং ওনার ইনফ্লুয়েন্সার দেখছেন হিউজ, ইটস হিউজ। তো আমরা এখন এখানে সব মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি একটা গুগল পেজ নিচ্ছি, যেখানে গুগলে সার্চ করতে পারবো, এবং এই ডক্টর লারা দেবগানের নামটা লিখে আমি লিটারেলি সার্চ করে দিব। ঠিক আছে, সার্চ করলে দেখেন, এই দেখেন হুবহু ওইরকম করে একটা ওয়েবসাইট আসছে। বাট ওয়েবসাইট আসলে এটা কি ওই ডক্টর লারা দেবগানেরই ওয়েবসাইট, এটা আপনি বিশ্বাস করতে পারবেন? পারবেন না। তাহলে মেলাবেন কিভাবে? মেলাবেন ওনার এই যে পদবিগুলো নিয়ে। এবং আমরা শুরুতেই দেখেছি ওনার কিন্তু দুইটা প্রোফাইল, একটা হচ্ছে ওনার বিজনেস প্রোফাইল, আর একটা হচ্ছে ওনার নিজের প্রোফাইল। তাহলে এখন আমরা দেখি এটা আসলে কোন ওয়েবসাইট। তাহলে আমি এই ওয়েবসাইটটা, হ্যাঁ, এই ওয়েবসাইটটা ওপেন করি, দেখি। এই ওয়েবসাইটটা হচ্ছে ডক্টর লারা দেবগান। আচ্ছা, এটা আসতে মেবি সময় লাগছে। আচ্ছা, এটা হচ্ছে ওনার নিজের নামের যেটা বিজনেস, ওইটা। ঠিক আছে, এখানে ওনার মেবি অ্যাপয়েন্টমেন্ট, এই যে মিট ডক্টরস, তারপরে দেখি সিগনেচার প্রোডাক্টস। ঠিক আছে, এটা মেবি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়টা এখানে হয়ে থাকে আর কি। তো এটা আমরা যেটা চাচ্ছি সেটা না, বিজনেসটা। এরপর দেখেন প্রসিড, এটা নাকি একটু চেক করে দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল। তো ওনার নাম যেহেতু উনি ফেমাস, তো ইনস্টাগ্রাম প্রোফাইল তো আসবেই, তাই না? গুগলে সার্চ করলে এই যে ওনার সেকেন্ড, এইটা পেয়ে গেলাম আমি। আর একটা ওয়েবসাইট দেখি, এটা কোনটা, এটা কি সেম ওয়েবসাইট কিনা একটু দেখা লাগে। ঠিক আছে, laradevan.com হোম। ঠিক আছে, এখন এটা আমি এটার নামের উপরে ক্লিক করে দেখি। আচ্ছা, এটা আলটিমেটলি ওই সেম সাইট। এখন আমি যদি এখান থেকে ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমি ওনার এই ওয়েবসাইট, এবং ফেসবুকে গিয়ে এই ওয়েবসাইট বা এই বিজনেস, ওনার পার্সোনাল বিজনেসের যে মেইল, সেটা পাবো। এটা হচ্ছে office@ মিনিট মিনিট প্লিজ, পার্সোনাল বলা হোক, office@laradevan.com। এটা হচ্ছে ওনার পেশাগত জায়গাটা। আরেকটা ছিল ওনার প্রোডাক্ট সেলিং এরিয়া। তো এখানে আমি এটা ব্যবহার করতে পারি, ওনার নিজের ওয়েবসাইট, এবং এটা কিন্তু উনি নিজে প্রেজেন্ট করে রেখেছিল, এই যে ওনার প্রোফাইলে দেখেছেন। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আমি যদি এই ইমেইলটা এবং ওনার যে ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট, ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ওয়েবসাইট, এইটার ইমেইল এবং এইটার ওয়েবসাইটের লিংক দেই, হ্যাঁ, গুগল থেকে অনুসন্ধান চালিয়ে, তাহলে কি হবে কিনা একটু জানাবেন আমাকে। অবভিয়াসলি এটাও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গুড, আপনারা যথেষ্ট ভালো ধরেছেন। কারণ এটাও ওনার বিজনেস, প্রোডাক্ট সেল করে, ওটাও ওনার বিজনেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে উনি যেহেতু অ্যাক্টিভলি দুই জায়গায় ইনভলভ, আমি একটা দিলেই হচ্ছে। তাহলে কথা হচ্ছে কি ভাই, তাইলে তো আমি পাইলাম না, আমি তো ওনার রিয়েল বিজনেসটা পাইলাম না। ঠিক আছে, না, রিয়েল বিজনেসটা পান নাই তা না বিষয়টা। আমরা গুগলে জাস্ট প্রথম দুটো লিঙ্ক সার্চ করেছি, এখানে ওনার লিঙ্কডইন আছে, ফেসবুক আছে। এ দেখেন, আওয়ার স্টোরি এট লারা দেবগান স্কিন কেয়ার, এই যে হচ্ছে ওনার আর একটা বিজনেস, সেটার নাম কি? লারা দেবগান স্কিন কেয়ার। আর যেটা দেখেছি সেটা কি? সেটা হচ্ছে লারা দেবগান ওনার পার্সোনাল, এই যে ওনার পেশাগত পদবিগুলা। আপনারা কি বুঝতে পেরেছেন দুটো বিজনেসের পার্থক্য? এখন যদি আমি এইটাতে এন্ট্রি করি, দেখেন এইটা চলে আসবে।
ডক্টর লাভেদ খান স্কিন কেয়ার, এই দেখেন, এই যে মাত্র কিন্তু এটা আমি ভিজিট করছি এবং নিচে গেলে দেখেন সেই সেম ইন্টারফেস, সেম জায়গায়। তাহলে আমরা একজন ব্যক্তির দুটো বিজনেস পাইলাম, যেটা আমি শুরুতে কিন্তু ওনার প্রোফাইলে কি ওনার বিজনেসের দেওয়া ছিল, কোনো লিঙ্ক দেওয়া ছিল, ছিল না কিন্তু, ঠিক আছে। বাট আমি গুগল রিসার্চের মাধ্যমে সেটা অনুসন্ধান করতে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন, ইন কেস যদি আপনি কোনো একজন খুব হিউজ ইনফ্লুয়েন্সার ওয়ালা লোককে পান এবং তার বায়োতে তার কোনো অ্যাক্টিভ ইনভলভমেন্ট না থাকে, বিজনেস ইনভলভমেন্ট, তাহলে তাকে কোথায় খুঁজে পাবেন? ঠিক আছে, তাকে ইনস্টাগ্রামে একমাত্র প্ল্যাটফর্ম না যেখানে তাকে খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ তার ওয়েবসাইট তো আর ইনস্টাগ্রাম থাকা না থাকার সাথে সম্পৃক্ত না, তাই না? তার হইতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেও ইনস্টাগ্রামে যে তার ওয়েবসাইটের লিঙ্ক আমি পাবো এমন কোনো কথা নাই, কারণ ওয়েবসাইট কিন্তু আলাদা একটা বিজনেস ইনভলভমেন্ট এরিয়া, তাই না? তো সেটা নাও থাকতে পারে তার প্রোফাইলে। আমি কি বোঝাইতে সক্ষম হয়েছি আপনাদের? বুঝতে পারছেন আমি কি বোঝাইতে যাচ্ছি? গুড। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকে চলে আসি। আমি এই ব্যক্তিকে নিয়ে আর ঘাটাঘাটি করছি না, অনেক কথা বলে ফেলছি, উনি মেবি বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা, এবার চলেন টপ 101 ওমেন এবং বাকিদের ক্ষেত্রে ভাই আমরা এইভাবেই ঘাটাঘাটি করতে পারি, ঠিক আছে। আমি এখানে চলে আসি, হ্যাঁ, এবং আপনাদের সর্বোচ্চটা দিতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না, ঠিক আছে। তো এখানেও দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার্স আছেন যাদের সম্পর্কে বিস্তারিত তাদের নিচেই লেখা থাকে, এই যে ডক্টর আলিয়া ইয়াকুব, ঠিক আছে। ইনি হচ্ছেন ফিজিশিয়ান, ঠিক আছে, ওয়েলনেস এক্সপার্ট সামথিং। আচ্ছা, এবার এখানে দেখেন আমি ডক্টর আলিয়া ইয়াকুব, হ্যাঁ এই যে আলিয়া ইয়াকুব, এখানে চলে আসি। ডক্টর আলী ইয়াকুব নিয়ে নিলাম। এবার এবার চলেন দেখি, এখন 128 কে ফলোয়ার আছে, ইনস্টাগ্রাম ইউআরএল আছে। এখন একটু নিচের দিকে আসি, ঘোরাঘুরি করি, দেখি কি অবস্থা। ব্যাকআপ, আচ্ছা, I recently come across data has spent time with particular. তাদের পোস্টও কিন্তু আপনাদের পড়তে হয়, অনেক সময় অবজার্ভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে প্রবলেমটা আমার হয়ে গেল, সামথিং ওয়েন্ট রং, দেয়ার ইজ অ্যান ইস্যু and the page could not be loaded, এটা কেন হয়েছে বলেন তো? আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে না কিসের কারণে বলতে পারবেন কেউ? আমাকে যে হঠাৎ ইনস্টাগ্রাম থেকে বের করে দিল, ভিপিএন কেন ভাই? সবসময় কি ভিপিএন এর জন্য প্রবলেম হয় না? এটা লগ ইন করা নাই, এবং লগ ইন করা না থাকলে এই সমস্যাটা আপনার হবে। তখন আপনি বলবেন যে খাটের কোণে মাথায় হাত দিয়ে কান্নাকাটি করবেন যে আয় হায় কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে আমার। হ্যাঁ, আসলে সর্বনাশ হয় নাই, এটা হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে ইনভলভ নাই তাই, ঠিক আছে, লগ ইন নাই, এই কারণে এই প্রবলেমটা হয়। তো আমি ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পরে আমি এখন বুঝতে পেরে গেছি যে এরা আমাকে আর থাকতে দেবে না এখানে। আমি আরেকটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমাদের এই যে সার্চিং কিওয়ার্ড, এটা আমি কপি করে ফেলি, কপি করে ফেলে আমি এখান থেকে আমার ইনস্টাগ্রাম আছে এমন একটা লিংকে চলে যায়। এই যে আমার এই প্ল্যাটফর্মে সব পার্সোনাল প্রোফাইল আছে, এখানে আমি এবার সার্চ করি। এবার আসি এখানে, আচ্ছা এখানে আমি এখন মেহেদি রিসার্চ করতে সক্ষম হব। চলে আসি ডক্টর আলিয়া এমডি, বেশ ভালো কথা, পেয়ে গেছি। আচ্ছা, তো বেশ ভালো কথা। এরপরে দেখি এখানে পডকাস্ট, আচ্ছা আচ্ছা, এখানে দেখি অল অপিনিয়ন অন মাই ওন, হিউম্যানিটি ফার্স্ট। আচ্ছা, এখানে উনি বলছে যে সব মতামত হচ্ছে আমার নিজের, এখানে কারোর উপর কিছু চাপাই কিছু বলতেছে না। আচ্ছা, এরপর এখানে হচ্ছে হিউম্যানিটি ফার্স্ট, বোর্ড সার্টিফাইড, স্ট্যানফোর্ড এমডি, ওয়েলনেস এক্সপার্ট, মম এক্স4, চার সন্তানের মা। আচ্ছা, এখানে হচ্ছে
শেয়ারিং দ্য থিংস আই লাভ ইন স্টোরিজ, তো এটা হচ্ছে না টোটালি পার্সোনাল লাইফ হচ্ছে শেয়ার করে এখানে। আচ্ছা, তো মেবি প্রোডাক্ট প্রমোশন থাকলেও সেটা এখানে নাই। তারপরে আমি যতদূর বুঝতে পারতেছি উনি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, যেহেতু একটা বিজনেস অফিস টাইপের এরিয়াতে বসে আছেন। তো আমি চাচ্ছি এনাকে নিয়ে যেন আমি একটু রিসার্চ করি, ঠিক আছে। তা আমি এনাকে সিলেক্ট করব, কপি করে এবার আরেকটা ট্যাব নিয়ে আমি এখান থেকে গুগলে চলে যাব করে। তো এখানে দেখেন আলিয়া ইয়াকুব পেয়ে গেলাম, বেশ ভালো কথা। এনার ফেসবুক সবই চলে আসছে এখানে, ওনার চেহারাও চলে আসছে, বেশ ভালো কথা। এই যে হচ্ছে একটা ওয়েবসাইট পেয়ে গেছি, চলেন ওয়েবসাইট ভিজিট করে আসি। ওনার ওয়েবসাইট, আচ্ছা তাহলে দেখেন তো ভাই, আমি এই প্রোফাইল ঘাটাঘাটি করতে গিয়ে কি ওয়েবসাইট পেলাম, আর না পেয়ে আপনারা শুরুতে কয়েকজন বলছিলেন যে আচ্ছা ঠিক আছে বাদ দিই, না পেয়ে কিন্তু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। না পেলেও আপনার রিসার্চ করতে তো হবে অবশ্যই, সে আপনি এখানেই করেন বা গুগলে গিয়ে আলাদা তার নাম নিয়ে ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বিস্তারিত তার সম্পর্কে লেখা আছে, এটা হচ্ছে তার ওয়েবসাইট, ঠিক আছে। তো আমি এখন দেখি তার ইমেইলটা আছে কিনা। তো আমি এখানে সোশ্যাল মিডিয়া, আচ্ছা তার সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, হ্যাঁ হাল ছাড়া যাবে না, গুড। সোশ্যাল মিডিয়াতে দেখলাম এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ফিড না, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, শুধুমাত্র একটাই সোশ্যাল মিডিয়া। আর আমরা এখানে যে ফেসবুক অন্যান্য গুলো দেখলাম ওটা হয়তো সাইট থাকতে পারে, বাট উনি অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই যে ইনস্টাগ্রাম। দেন কন্ট্যাক্টে আসি, দেখি ভাই কি আছে কন্ট্যাক্টে গেট ইন টাচ ফর বিজনেস ইনকোয়ারিজ, স্পিকিং, এঙ্গেজমেন্ট, সবকিছুর জন্যই কি আলিয়া ইয়াকুব @gmail.com। তো এখানে দেখেন সে অন্টারপ্রেনার কিনা আমরা এতটা প্রমাণ পাইনি তার ওখান থেকে, বাট এখানে ওনার একটা কথা উল্লেখ আছে, ফর বিজনেস ইনকোয়ারিজ, স্পিকিং কথা বলার জন্য, এঙ্গেজমেন্টের জন্য। প্রেস কি করে, স্পিকিং এঙ্গেজমেন্ট বা কোশ্চেন কোয়েরিজ এগুলোই তো করে, তাই না? এবং বিজনেস ইনকোয়ারিজ, তো এখান থেকে কি বুঝলেন যে ওনার বিজনেস আছে কিনা। উনি একটা অপশন রেখেছে, তার সঙ্গে যদি এভাবে ইনভলভ হইতে হয় সেক্ষেত্রে বাপু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এই হচ্ছে ইমেইল। তো নিয়ে নিলাম, এইটা হচ্ছে ইমেইল, কপি। তারপরে আমরা এখানে ওনার এই যে আলী ইয়াকুব ওনার নামে চাপ দিই, দেখি হোম পেজে চলে আসি। আচ্ছা বেশ ভালো কথা, হোম পেজে এসে ওনার ওয়েবসাইট লিংকটা কপি করে ইনস্টাতে আসি, ইনস্টাতে এসে কি ডক্টর কথাটা কপি করবো সহ, না, গুড, ইয়াকুবটা কপি করে ফেলি, আলিয়াটা কপি করে ফেলি, এবং এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে ফেলি, দ্যাটস ইট। এরপরে আমি একটু মিনিমাইজ করে ফেলি, এটাও মিনিমাইজ করে ফেলি, এখানে চলে আসি। আচ্ছা আমার শিটের মধ্যে এবার আমি সেকেন্ডটা অ্যাড করব। সেকেন্ডটাতে এখন এখানে আছে ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিয়ে দিলাম। এরপরে এই যে হচ্ছে স্টার্ট মেনু প্লাস বি আলিয়া, আবার স্টার্ট মেনু প্লাস বি ইয়াকুব। তারপরে এখানে ইমেইলটা কোথায়, ইমেইল স্টার্ট মেনু প্লাস বি, এই যে হচ্ছে আমাদের ইমেইলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে এসে দিয়ে দিলাম আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তো ইমেইলটা কেন আসছে বা এরকম হেরফের ছোট বড় লাল নীল অনেক রকমই আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিফরমেটেড হয়ে আছে তথ্যগুলো, এগুলো আমরা পরে ঠিক করব, আমরা দেখবো এগুলো, ঠিক আছে। এগুলোকে এই ডাটা ফরম্যাটিং ক্লিনিং বলে, এটা শিখবো, ঠিক আছে। তো এই যে কালো আসলো, হ্যাঁ না পর্দায় আছে, সেগুলো আমরা পরে দেখছি। আচ্ছা, তো এবার আমরা একটু পরবর্তীতে নেক্সট ইনফরমেশন গ্যাদার করার দিকে অগ্রসর হই, দেখি পরে আর কি তথ্য আছে আমাদের জন্য। একটু ব্যাকে আসি, চলেন। জায়গা ছোট না এই কারণে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করেন, তো লিস্টের থেকে তো তথ্য সবারটাই নিতে পারবো আমরা, তাই না? আচ্ছা দেখি, ইনি খুব হেসে আছেন, এনাকে নেওয়া যায় নাকি? ডক্টর আমি, আচ্ছা এনাকে আমি এত হাসি, ভালো। আচ্ছা এবার দেখা যাক নেক্সট কাকে পাই। বেশ ভালো কথা, এনাকে পেয়ে গেলাম। আচ্ছা এনাকে নিতে পারবো কিনা বলেন, প্রথম বিচার করেন, কি করা যায় না করা যায় একটু দেখেন, আমি আপনাদের কিছু টাইম দিই। আচ্ছা প্রথম বিচারে বললেন নিতে পারবো, বাট ফাইনাল ডিসিশন আপনারা কখন নিতে পারবেন?
যখন ইমেল এবং ওয়েবসাইটের সন্ধান পাবেন তখন, বুঝলেন? যখন আপনারা দেখবেন অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে, তখন আপনাদের কথা থাকবে হ্যাঁ ঠিক আছে, আমরা সামনে আর একটু রিসার্চ করতে পারি, যেহেতু তার ইনফ্লুয়েন্সার আমাদের ক্লায়েন্টের বেঞ্চমার্কটা হিট করতেছে বা বেশি আছে রিকোয়ারমেন্টের অনুযায়ী, তাহলে একটু আগানো যায় রিসার্চে, ঠিক আছে? বাট নেওয়া যাবে বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, মিয়ামি, তাই আচ্ছা, না না না, এটা বিষয়টা ওরকম না, চল না একটু বায়ো পড়ি। আপনাদেরকে বলেছিলাম একটা বিষয় আছে, ডক্টর অফ ফর মামি, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাডভোকেট, এখানে হাওয়ার্ড ইউনিভার্সিটি। এখন হাওয়ার্ড ইউনিভার্সিটি কোথায়? আফ্রিকাতে। আচ্ছা, মিয়ামি কিন্তু আফ্রিকাতে, ঠিক আছে? উনি হচ্ছেন মিয়ামি আফ্রিকান ইজিপশিয়ান, এই দুইটা জায়গার সিটিজেনশিপ আছে ওনার, ঠিক আছে? আর উনি পড়াশোনা করছে এখানে। এখন এক ভাইয়া আমাদেরকে বলতেছে, সালাউদ্দিন ভাইয়া বলতেছেন যে মিয়ামি, তাই তো আপনি সন্দেহ করতেছেন যে ভাই মিয়ামি থাকলে তো ভাই নেওয়া যাবে, কারণ এইটা তো নিউ ইয়র্কের লোকেশন না। আসলে না, আমি আপনাদেরকে বলেছি যে আমার জন্মস্থান বা বিজনেস রুটস এটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, বাট মিয়ামি, আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন হ্যাঁ, আপনি এবার এটা দেখে সন্দেহ করতে পারেন। আচ্ছা যাই হোক, শোনেন, তো আমাদের বিজনেস রুটস বা জন্মসূত্রে আমার লোকেশন অনেক জায়গায় হতে পারে ভাই, ঠিক আছে? বাট এই মহিলার কাছে আমি এসে পৌঁছালাম কেন বলেন তো, কেউ বলতে পারবেন? গুগলের সাজেশন, তাই সহজ কথা, সহজ হিসাব, ঠিক আছে? আমি নিউ ইয়র্ক অনুসন্ধান করে ওনাকে পাইছি, বাট পাইছি মানে নিতে হবে এমন কোনো কথা না, আপনি তাও রিসার্চ করবেন, কোনো সমস্যা নেই। ডক্টর আমিরা নাম পেলাম, ইনফ্লুয়েন্সিং পেলাম, তারপর এখন ডক্টর আমিরা ইয়াকুব। এখন দেখেন এইখানে এক ধরনের লিংক আছে, বায়ো ডট লিঙ্ক। এখানে আরো এক ধরনের লিঙ্ক থাকে, সেটাকে বলে লিঙ্ক ট্রি। তো লিঙ্ক ট্রি বা এই যে বায়ো লিঙ্ক, এই লিঙ্ক গুলোকে বলা হয় বিজনেস কার্ড লিঙ্ক, ঠিক আছে? মানে সহজে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এট প্রেজেন্ট শি লিভস ইন, না তার বসবাস করতে হবে এমনও না, তার বিজনেস রুটস হয়তো নিউ ইয়র্কেও আছে, এই জন্য হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই ধরনের লিঙ্ক পেলে এখানে ক্লিক করব, এবং এই ধরনের লিঙ্কে আলটিমেটলি উল্লেখ করা থাকে হয় তার ফেসবুক লিঙ্ক অথবা তার বায়ো লিঙ্ক। তো এই ধরনের বায়ো লিঙ্কের মধ্যে আবার আরো অনেকগুলো লিঙ্ক করা থাকে, সেখানে তার সব সোশ্যাল মিডিয়া, তার সকল ইনভলভিং এরিয়া গুলো এখানে প্রেজেন্ট করা থাকে। এবং এই বায়ো লিঙ্ক গুলা বা লিঙ্ক ট্রি নামে যতগুলো লিঙ্ক থাকে, লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট থাকে, সেটা বিজনেস কার্ডের মতো কাজ করে। সেখানে যদি কোনো ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম, টিকটক, মানে অনেক লিঙ্ক থাকে, সেই সবগুলো লিঙ্ক ওই লিঙ্ক ট্রির মধ্যে আবার ইনভলভ করা থাকে, যেমনটা আমরা ডক্টর আমিরা ইয়াকুবের বায়ো লিঙ্কে দেখতে পাচ্ছি, যেখানে সে যা যা যেখানে আছে সে সবগুলো এরিয়ার কি ওয়েবসাইট বা অন্যান্য লিঙ্ক দেওয়া আছে। তো আমরা কিছু না পেলে এই লিঙ্কটাকেও ইউজ করতে পারি ক্লায়েন্টের জন্য, বাট ইমেল তো পাবো না এই লিঙ্কের জন্য। সেক্ষেত্রে আমরা কি করবো, তার ফেসবুক বা ওয়েবসাইট ঘাটবো, দেখি ওয়েবসাইট পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে ডক্টর আমিরা ওয়েবসাইট পেয়ে গেলাম, বাহ বেশ নোডলস এর মতো চললো না। আচ্ছা, এবার দেখেন এখানে নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন আমাদের কাজ হচ্ছে কন্ট্যাক্ট আস, এখানে ফোন নম্বর আছে, কন্ট্যাক্ট আস এর আলাদা কোনো অপশন নেই এখানে, হ্যাঁ? আচ্ছা, বেশ ভালো কথা। ওয়েবসাইট তো পেয়ে গেলাম, কন্ট্যাক্ট আস কোথায় পাই? আচ্ছা, কন্ট্যাক্ট এখানে ক্লিক করি, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্টের মধ্যে আমি হয়তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, বাট তাদের সঙ্গে যোগাযোগ আমি করতে পারবো না ওভাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের সব থেকে ট্রাস্টওয়ার্দি মেথড যেটা, ঠিক আছে? সেটা কি বলেন তো? এখান থেকেও আমরা ওয়েবসাইট থেকেও তার ফেসবুকে যেতে পারি, বা এখান থেকেও তার ফেসবুকে যেতে পারি। তো ওয়েবসাইটে যেহেতু কিছু, ওয়েবসাইট থেকেই আগাই, বেশ ভালো কথা। এখানে দেখি, আচ্ছা দেখছেন দুই ধরনের লোক, আবার এখানে এসেও তাকে চেনা যায় না, এখানে আবার সে অন্যরকম লোক দিয়ে আসে। এখান থেকে ডাইরেক্টলি যেতে পারতাম আমরা, হ্যাঁ? তো এখানে দেখেন আমরা কিন্তু সরাসরি ওনার মেইলটা পেয়ে গেলাম, হ্যাঁ? এই যে ইনকোয়ারিজ @ডক্টর আমিরা ইয়াকুব, সরি আমি ডক্টর কি লেখা এখানে, ডক্টর আমিরা, ঠিক আছে, আমিরা। এবার আমরা এখানে পুরোটা কপি করে ফেলি, দেন ডক্টর আমিরা, এই যে ডক্টর আমিরার হোম পেজে ক্লিক করছি, এখানে কপি করে ফেললাম, ঠিক আছে? কপি করার পর আমার ওয়েবসাইট পেয়ে গেলাম, ইমেল পেয়ে গেলাম। এবার ওনার ইনস্টাগ্রাম লিঙ্ক থেকে আমার ওনার নাম নিয়ে নিতে হবে, আমিরা অঙ্গুলেন।
কপি, আর লিঙ্কটাও কপি করে ফেললাম, বেশ ভালো কথা। এবার মিনিমাইজ করি, এখানে তার নাম আমিরা, আচ্ছা এটা আমিরা ইয়াকুব ছিল, সরি আমি আমিরা ইয়াকুব বানাই ফেলছি। আচ্ছা এখানে তার ইনস্টাগ্রাম লিঙ্ক, এখানে হচ্ছে তার ইমেইলটা কোথায়, এই যে ইমেইল, এখানে হচ্ছে তার ওয়েবসাইট লিঙ্ক কোথায়, ওয়েবসাইট লিঙ্ক এইটা, ওয়েবসাইট লিঙ্ক। আচ্ছা তো আমরা তথ্য অনুসন্ধানের 3 ধরনের ক্রাইটেরিয়া দেখলাম। আমরা দেখলাম শি ইজ নট অ্যান এন্টারপ্রেনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এন্টারপ্রেনার না তাই বলছেন। আচ্ছা আচ্ছা চলেন একটু দেখি। তো ডক্টর আমিরা ইয়াকুব, ওনার ওয়েবসাইটে যদি আসি, অ্যাবাউট মেন্টরশিপ, কসমেটিক ডেন্টিস্ট্রি, ঠিক আছে, অনলাইন কনসালটেশন, স্পিকিং, দেখি কসমেটিক ডেন্টিস্ট্রি এখানে কি আছে, বা ওনার ফেসবুকে গিয়ে দেখি পোস্ট দেখেন। আচ্ছা উনি মেবি স্কিন কেয়ার স্পেশালিস্ট সামথিং। আচ্ছা ওনার ওয়েবসাইট থাকা মানে কি একটা বিজনেসের সাথে উনি ইনভলভ, ওনার নিজের নামে। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি প্রোডাক্ট বিক্রি না করলে উনি যে এন্টারপ্রেনার এর বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তো ওনার ইনস্টাগ্রামটাও আমরা একটু এই করতে পারি, ঘাটাঘাটি করতে পারি। দেখেন উনি নিজের ব্র্যান্ডটাকেই প্রমোট করে সবসময়, ঠিক আছে, নিজেই একটা ব্র্যান্ড। আচ্ছা এটা মেবি টিপ। আচ্ছা ওনার ওয়েবসাইট থাকাটাই হচ্ছে ওনার বিজনেসের সঙ্গে ইনভলভ থাকার একটা প্রমাণ, ঠিক আছে। আচ্ছা এবং ওয়েবসাইটটা দেখেন ওনার নিজের নামে। আচ্ছা এখানে হচ্ছে ওকে, তো এটা হচ্ছে উনি অ্যাক্টিভলি দেখেন বিজনেসের সঙ্গে ইনভলভ, ঠিক আছে, অ্যান অ্যাওয়ার্ড উইনিং কসমেটিক ডেন্টিস্ট, ঠিক আছে, এর পরীক্ষাটা প্রমাণ লাগবে। এটা হচ্ছে দেখবেন যে আচ্ছা আচ্ছা ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাডভোকেট, উনি ডেন্টিস্ট, উনি একজন মেন্টর, উনি বিজনেসের সঙ্গে ইনভলভ, ঠিক আছে, কসমেটিক ডেন্টিস্ট্রি এবং অনলাইন কনসালটেশন, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই উনি নিউ ইয়র্কের থেকে। ইন কেস যদি এরকম তথ্যগুলো অনুসন্ধান না করা যায়, তার প্রোফাইল নিয়ে পড়ে থাকা যাবে না, ওটা স্কিপ করে নেক্সট মুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন আমাদের তথ্যগুলোর ফরম্যাটিং কি। আমাদের প্রথমে জানতে হবে ফরম্যাটিং কি, তারপরে বুঝতে হবে ফরম্যাটিং ক্লিনিং কি, ঠিক আছে। ফরম্যাটিং হচ্ছে আমি এখানে লিখলাম রোল নেম, আমি আচ্ছা এখানে আমি লিখলাম এই যে তথ্যকে মান অনুযায়ী সাজালাম, এই মান অনুযায়ী সাজানোর কাজটাকে বলে ডাটা লেবেলিং, ঠিক আছে, এটা সব কাজের ক্ষেত্রেই হয়। আচ্ছা যেমন এটাকে আমি কোনো একটা সারিতে সারিবদ্ধ করছি, এটাকে বলে ডাটা লেবেলিং, ঠিক আছে, এটাও ডাটা লেবেলিং। এটা জাস্ট যেহেতু উদাহরণের মধ্যে পড়লো বলে দিলাম আর কি। তো আমি এই যে তথ্যটাকে সাজানোর জন্য এই যে আমার মেইন নাম অংশটুকু, এটাকে আমি হাইলাইট করছি, তারপরে এটাকে আমি একটু বোল্ড করলাম, ঠিক আছে। তারপরে এই যে পুরো তথ্যটুকু, এই তথ্যটুকুকে আমি একটু ছক ছক কষে দিলাম, ঠিক আছে। এই যে তথ্যটাকে আমি সাজাইলাম, বিভিন্ন ইফেক্ট দিলাম, কালার করলাম, এই যে প্রক্রিয়াটুকু সম্পূর্ণ করলাম, এইটাকে বলে ডাটা ফরম্যাটিং। বুঝতে পারলেন সবাই ডাটা ফরম্যাটিং কি? তথ্যকে প্রক্রিয়াকরণ করার পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা ঠিক তেমনি আমরা এই যে ওয়েবসাইটের যে তথ্যগুলো, এগুলোকে একটা ক্লিন এরিয়া থেকে নিয়ে আসছি, নাকি এমন একটা স্পেস থেকে নিয়ে আসছি যেখানে হাইপার লিঙ্কে ভরা, হাইপার লিঙ্ক, লিঙ্ক, তারপরে বিভিন্ন বক্স, বিভিন্ন বিষয় নিয়ে ভরপুর, তাই না? এমন একটা কি ক্রিটিক্যাল এরিয়া বা একটা ফরম্যাটেড এরিয়া থেকে আমরা নিয়ে আসছি। সেক্ষেত্রে আমাদের তথ্যগুলো এলোমেলো, কালো, সাদা, এমনি ছোট বড় আসার সম্ভাবনাটা, এই অনেক তথ্য বড় থাকে, বোল্ড থাকে, এরকম থাকে, ঠিক আছে। এরকম অমিল বা অগোছালো থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে এই অগোছালো বা ফরম্যাট করা তথ্যগুলোকে ক্লিন করতে বা কি বলা যায়,
ডিফরমেট করতে, হ্যাঁ, কি করা যায়, এই ফরম্যাট ক্লিন করতে কি করা যায়, ফরম্যাট ক্লিন করতে আপনারা এই তথ্যগুলোকে আগে ব্লক করবেন গুগল শিট থেকে। ব্লক করে এখান থেকে ফরম্যাট অপশনে আসবেন। ফরম্যাট অপশনে এসে এখান থেকে আপনারা ফরম্যাট অপশনে এসে এখান থেকে একদম ক্লিয়ার ফরম্যাট অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার ফরম্যাটিং অথবা কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করলে অবশ্যই আগে তথ্যটাকে ব্লক করে নিতে হবে। ঠিক আছে, ব্লক করে আমি এটাকে একটু সাইডে নিই যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এবার হচ্ছে ব্লক করা অবস্থায় যে ফরম্যাটিং এসে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলেই তথ্যটা একদম আগের মতো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে যথারীতি। এই যে তথ্যগুলো আমরা ক্লায়েন্টের থেকে মানে ক্লায়েন্টের জন্য সংগ্রহ করবো, এটাকে এইভাবে কখনোই সম্পাদন করা যাবে না। আমরা তথ্য অনুসন্ধান করলাম, সংগ্রহ করলাম, এবার ফরম্যাটিং এর জন্য পুরো তথ্যটাকে ব্লক করে এখান থেকে ফরম্যাটে এসে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করলে দেখেন তথ্যগুলো একদম সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। এবার আমরা একটু সাইডে এই যে এটা আমাদের রুচি অনুযায়ী বড় করে ফেলি। আর যদি এটা আমাদের কি বলে এখানে এরকম অগোছালো থাকে, সেক্ষেত্রে তথ্য অনুযায়ী এই পুরো এরিয়াটাকে বড় ছোট করতে হলে আমরা যতটুকু এরকম ফরম্যাট করতে যাবো ততটুকু হচ্ছে ব্লক করে নিতে হবে আগে। ব্লক করে এখানে আমরা ব্লক করার পর আমরা এখানে এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এটা মেবি যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হচ্ছে। তো ব্লক করা এরিয়ার মধ্যে এরকম মাউসের রাইট বাটনে ক্লিক করলে রিসাইজ অপশন পাবেন। অনেকগুলো অপশনের মধ্যে রিসাইজ কলাম পেয়ে যাবেন। ঠিক আছে, B2F যেহেতু ব্লক করছেন এখানে ফিট টু ডাটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তাহলে তথ্য অনুযায়ী এই সবগুলো একাই নিজেকে এক্সটেন্ড করে নেবে, বড় ছোট করে নেবে। তারপরে আপনি আপনার রুচি অনুযায়ী একটু বড় ছোট করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে ডাটা ফরম্যাটিং। বাট এত কিছু মধ্যে এই যে আমরা রিসাইজ করলাম তথ্যটা, হ্যাঁ, রিসাইজটা মোবাইল দিয়ে করতে পারবেন, বাট ফরম্যাটিংটা মোবাইল দিয়ে করতে পারবেন। ফরম্যাটিং করতে কি করতে হবে, ফরম্যাটিং করতে হলে তথ্যটা আপনার পুরোটা ব্লক করতে হবে। পুরোটা ব্লক করে ফরম্যাটের জায়গায় আপনারা মোবাইলে একটা অপশন পাবেন। মোবাইলে আগে এটা করা যেত না, এখন অপশনটা অ্যাভেলেবেল আসছে। মোবাইলে এরকম উপরের দিকে এ দিয়ে একটা অপশন পাবেন, এরকম এ দিয়ে কয়েকটা দাগ দিয়ে বড় একটা অপশন পাবেন উপরের দিকে টপে যখন ব্লক করবেন। ওই এই অপশনে ক্লিক করলে নিচের দিকে, মোবাইল তো লম্বালম্বি থাকে, তো নিচের দিকে একটা মেনু ওপেন হবে। ওই মেনুর একদম শেষের দিকে গেলে ওই মেনুটা থাকবে হচ্ছে ফরম্যাট মেনু। এই ফরম্যাট মেনু শেষের দিকে গেলে ক্লিয়ার ফরম্যাটিং পেয়ে যাবেন। তো ক্লিয়ার ফরম্যাটিং প্রেস করার আগে জাস্ট মেক শিওর করবেন যে পুরোটা ব্লক করে নিলেন কিনা। হ্যাঁ, এরপরে ক্লায়েন্টকে তো এখনো সাদামাটা আছে, ক্লিন আছে, বাট এভাবে দিবেন না, পুরোটা ব্লক করবেন। পুরোটা ব্লক করে এই যে আমি হাইলাইট করবো আগে, দুঃখিত, এটা মুছে দিচ্ছি। পুরোটা ব্লক করলাম, আমি জাস্ট কলাম গুলো ব্লক করলাম, এটা একটু হাইলাইট করলাম একটা সুইটেবল কালার দিয়ে যেটা দেখতে কষ্ট না হয়। হ্যাঁ, হাইলাইট করবেন। দেখবেন লাল দিলেন, লাল কিন্তু দৃষ্টিকটু। ঠিক আছে, কালার সেন্সও থাকা লাগবে, প্রেজেন্টেশন খুব সুন্দর একটা সফট টোন দিয়ে উঠতে হবে। তারপর এটাকে বোল্ড করে দিলাম যাতে এটা একটু নর্মাল সিরিয়াল মানে ইনফরমেশন থেকে যেন একটু আলাদা বোঝা যায়। হ্যাঁ, এবার পুরোটা ধরে যতটুকু এরিয়াতে ইনফরমেশন আছে ওখানে টেবিল করে দিলাম। দ্যাটস ইট। দেখেন তথ্যটা কিন্তু এখন একটা ক্লিন পয়েন্টে একটা ক্লিন লুক পেয়েছে। হ্যাঁ, এখন এই ইনফরমেশনটা সেভ করবো কেমনে, এটা আপনারা অনেকের প্রশ্ন। গুগল শিটে তথ্য সেভ করতে হয় না, গুগল শিটে তথ্য অটোমেটিক সেভ হয়ে থাকে। তো আমরা যদি এই মেনু এখানে ক্লিক করি তাহলে দেখবেন গুগল শিটে যে তথ্য আমরা নিয়ে কাজ করি সেগুলো কিন্তু এই যে এখানে পেয়ে যাবো, ডক্টরস লিস্ট। ঠিক আছে, এবার এই তথ্যটাকে হোমওয়ার্ক হিসেবে মানে জমা দিতে কি করবেন আপনারা, মেইল করতে পারেন। ক্লায়েন্ট যদি এক্সেলে চায় তাহলে ডাউনলোডে গিয়ে এক্সেলে ডাউনলোড করে বা পিডিএফ এ ডাউনলোড করে তথ্যটাকে আপনি কি সেন্ড করতে পারেন। বুঝতে পারলেন, রিনেম করতে পারেন, মুভ করতে পারেন, আরো বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এবার এখান থেকে আপনি চাইলে এখান থেকে মূলত শেয়ার করবেন কেমনে ক্লায়েন্টের ক্ষেত্রে, যদি অ্যাক্টিভলি ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন তখন। তো এখানে শেয়ার করার ক্ষেত্রে আপনি শেয়ারে ক্লিক করবেন আগে। শেয়ারে ক্লিক করলে এটা রেস্ট্রিক্টেড মোডে থাকবে। ঠিক আছে, একটা নিষিদ্ধ অবস্থায়, যেখানে লিংক যদি কারোর সঙ্গে শেয়ার করেনও তাহলে আপনি আলটিমেটলি এখানে যা যা কাজ করেন সেটা ক্লায়েন্ট লাইভ দেখতে পারবে, বাট এই তথ্য কপি করতে পারবে না বা কিছুই করতে পারবে না। ঠিক আছে, এবার আসি, যদি ভিউয়ার না দিয়ে কমেন্টর দেন তাহলে কি হবে। যদি কমেন্টর দিয়ে লিংকটাকে কপি করে ক্লায়েন্টকে দেন তাহলে ক্লায়েন্ট আপনার এখানে কমেন্ট করার সুযোগ পাবে। এই যে এখানে দেখছেন কমেন্টের অ্যাক্সেস আপলোড হবে, এখানে কমেন্ট করার সুযোগ